এই মেয়েটির অ্যাকচুয়ালি আগে বাড়ি ছিল হালিশহরে। বেশ বড় বাড়ি, দোতলা বাড়ি। এবার ওর ওর মা, ওর বাবা, এই তিনজনই বেসিক্যালি থাকতো বাড়িতে। আরেকটা জিনিস ও দাদার মধ্যে লক্ষ্য করতে আরম্ভ করলো যে প্রায়শই রাত্রিবেলা মানে চেঁচিয়ে উঠতো, ছাড়ো ছাড়ো ছাড়ো। দাদার গায়ে সূচ ফোটালে যেরকম হয় না, সূচ ফোটানোর মতন সারা গায়ে এরকম ছোট 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 ছিদ্রর মতো। হঠাৎ দেখছে ও উঠে মানে রীতিমতন চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, এরকম করছে। কি করেছে, ওর শার্টটা যেই খুলেছে তুমি দেখলে মানে ভয় পেয়ে যাবে, সারা গায়ে বড় বড় আঁচড়। পাশের ঘরে দেখা যাচ্ছে ওর দাদা বলছে, আমাকে অত সহজে নিয়ে যেতে পারবি না, আমাকে অত সহজে নিয়ে যেতে পারবি না। শুক্রবারের রাত আর রাত ৯টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আবারও রয়েছেন সায়নী মিত্র। কেমন আছো? খুব ভালো আছি, তোমার খবর কি? আমার তো খুবই ভালো চলছে। আমরা বহুবার প্ল্যান করেছি পডকাস্ট হ্যাঁ করার, হ্যাঁ 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 বাট কোনো এক কারণে, ডিস্টেন্স আরও অন্যান্য কারণে হয়নি। অ্যাকচুয়ালি আমার নাচের প্রোগ্রাম পড়ে গেছিলো পরপর, তো আমি নিজেও ঠিক মানে টাইম শিডিউলটা করে উঠতে পারছিলাম না। ইচ্ছা তো অবশ্যই ছিল, কারণ আমি ফার্স্ট এপিসোডটাই যখন করেছি তারপর থেকে তোমার এই দর্শকের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আচ্ছা, ইভেন পার্সোনালি আমার ইউটিউব চ্যানেলে এসেও তারা মানে রীতিমতন বলছে যে সায়নিদি তোমার গল্প আমার দারুণ লাগে, তুমি কিন্তু আবার আচ্ছা, আসবে। বললাম আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, তার জন্যই কিন্তু বেসিক্যালি আসা, এই আমার আচ্ছা। ভিউয়ার্সদের জন্যই, হ্যাঁ, যে এত ভালোবাসা পেয়েছি আমি ওদের কাছ থেকে। একদমই একদমই। আপনারাও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে আমাদের নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আসি ঘটনার দিকে। আজকে কোথাকার ঘটনা আর কি ঘটনা? হ্যাঁ, এই ঘটনা কিন্তু বেসিক্যালি আমার একটি মেয়ের সাথে আলাপ হয়। ও আমার, আগে তোমাকে বলেছিলাম যে আমার কিন্তু বুটিক আছে। এবার বুটিকে তো আমার নানান রকম মানুষজন আসে, নানান রকম আমার ক্লায়েন্ট আসে, তাদের অনেক কথাবার্তা মানে আমার সঙ্গে মানে ওরা ডিসকাস করে। তো এবার ব্যাপারটা কি হয়েছে, এই যে মেয়েটির সাথে, এই মেয়েটির অ্যাকচুয়ালি আগে বাড়ি ছিল হালিশহরে। তো ও আমার বলতে গেলে প্রায় রোজকারকার, ও খুব মানে আমার বুটিকে ওর ভীষণ, আমার কাজ ওর খুব পছন্দ হয়েছে। এর জন্য ও প্রায়শই মানে যখনই আমার এই সাইডে আসে তো আমাকে ভিজিট করে যায়, মানে একটা ভালো একটা ফ্রেন্ডলি ওর সঙ্গে আমার এখন রিলেশন হয়ে গেছে। তো ও যে ঘটনাটা আমাকে বলেছিল, ও আগে থাকতো হালিশহরে। হালিশহরে, যেখানে ওদের বাড়িতে বেশ বড় বাড়ি, দোতলা বাড়ি। এবার ওর ওর মা, ওর বাবা, এই তিনজনই বেসিক্যালি থাকতো বাড়িতে। বাদবাকি যারা থাকতো বেশিরভাগই কি হয়েছে, কেউ কেউ বাইরে চলে গেছে। ছেলেরা বাইরে কাজ করে। এবার ওর এক কাকা ছিলেন যে কিনা মাঝে মধ্যে ভিজিট করতে আসতো বাড়িতে, কিন্তু কি মানে ওনার বিজনেসটাও বাইরে, মানে আউট অফ কলকাতা। তো সেজন্য না ওদের বাড়িটা এমন মানে খা খা করতো। এবার ওর বাবা একদিন ওর ভাই আরও যারা যারা কাকা যেটা তাদেরকে বললো যে দেখ, এত বড় বাড়ি পুরো ফাঁকা পড়ে আছে, এর থেকে ভালো হয় না কি যে এটার কিছু একটা করা উচিত, কারণ ধুলো বালি ময়লা আরও অনেক কিছু, মানে বাড়িটা একা ওনার পক্ষে মেনটেন করাটা পসিবল হচ্ছিল না। তখন ঠিক করলো যে ঠিক আছে তাহলে দেখো একটা পোর্শন যদি ভাড়া দেওয়া যায়, তুমি যদি দেখো সেটা। তাহলে কি বলে, দেখ এরকম বাড়ি ছেড়ে আমরা তো কোথাও যেতেও পারছি না, মানে আমাদের যদি কোথাও যাওয়ার হয় এত বড় বাড়ি ফাঁকা রেখে তালা চাবি মেরে যাওয়াটাও রিস্ক। একটা সিকিউরিটিরও তো দরকার। তো ওর বাবা ঠিক করে, সবাই মিলে ঠিক আছে ঠিক আছে দেখ, কোনো অসুবিধা নেই। তো এই করে ডিসকাস করতে করতে ওরা একটি পরিবারের সাথে আলাপ হয়, মানে একজন দুজন করে এসছে, ঘরবাড়ি দেখেছে, তাদের মধ্যে থেকে একজন ফ্যামিলি, মানে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা আর দুই মেয়ে আর একটি ছেলে ছিল ওদের, দুই বোন এক ভাই। তাই এবার কি হলো, ওরা নতুন যখন এসছে ভালোই, বেশ ভালোই, মানে ওরা বলছে দিদি আমরাও এরকম একটা বাড়ি খুঁজছিলাম, খুব বেশি মানে লোকজনের মধ্যে নয়, আর ওদের বাড়িটা একটু ভিতরে, মানে যা যতটুকু আমাকে বলেছে হালিশহর থেকে একটু ভিতরেই, মানে একটু মানে অনেকেরা থাকে না ক্যাওস বেশি পছন্দ করে না, তো ওদের বাড়িটা হচ্ছে খুব ঠান্ডা, মানে এলাকাটা খুব চুপচাপ, শান্ত পরিবেশ আর কি।
ইন দ্য মিডলে এই যে আমার বন্ধু যার কথা বলছি, ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে নিহারিকা। এবার নিহারিকার মাসির ছেলে আসে এখানে, কি পড়াশোনার বাবদেই এসছিল, পড়াশোনা বা সামথিং কিছু একটা হবে, ওর দরকারেই এসছে মানে এই বাড়িতে। ছেলে কিন্তু এখানে থাকে না, মানে ওর যে দাদা ও থাকে বাইরে, কোনো এক গ্রামেই থাকতো, সেখান থেকে এখানে এসছে আর কি, পড়াশোনার ব্যাপারে না কাজের ব্যাপারে কী ব্যাপারে কিছু একটা ইয়ে জন্য এসছিল। তা বাড়িতে কি হয়েছে, কিছুদিন পরে যে ভাড়াটিয়ারা এসছে, ওরা বলছে দিদি আমার তো মেয়ের জন্মদিন, হ্যাঁ আপনারা কিন্তু আসবেন। মানে ওরা থাকতো নিচে, ওদের ভাড়া দিয়েছিল ঠিক উল্টো দিকে ঘর ছিল একটা ওদেরই, মানে সেম তলারই, ওইখানে ঘরটা দিয়েছিল, ওই 2টো রুম একটা ওয়াশরুম এরকম আর কি টাইপের দিয়েছিল। তো ঠিক আছে, ভালো কথা। তা সন্ধ্যাবেলা সবাই মানে ওই ঘরের মধ্যে, মানে ওদের সব যারা একজন দুজন বন্ধুবান্ধব, স্কুল কলেজের বন্ধুবান্ধব, তারপরে ওদের কিছু চেনা পরিচিত কোনো লোককে ডেকেছে। এবার এই যে আমার বন্ধু, সে বলছে যে মা ওরা তো এখানকার লোক না, মানে যা বলেছিল ভাড়াটা নেওয়ার সময় ওরা এখানকার লোক না। তাহলে ওদের এত চেনা পরিচিতি লোক, ঠিক আছে বন্ধুবান্ধব হচ্ছে, ঠিক আছে স্কুল কলেজের মানুষের বন্ধু থাকতেই পারে, কিন্তু ওই ভদ্র মহিলাকে না আমার ঠিক লাগে না। তো যে ভাড়া নিয়েছে আর কি ভদ্রমহিলা, সে কিন্তু আবার ওই রেঁধে বেড়ে যখনই একটা দুপুরবেলা কিছু একটা হবে রেঁধে টেঁধে ওদেরকে খেতে দিত, খাবার দিত আর কি, মানে থাকে না দিয়ে দেয় পাশের বাড়িতে, নাও এটা আমাদের রান্না হয়েছে নাও, তো সেরকম দিত। তা আমার যে বন্ধু নিহারিকা, ও আবার খুব একটা পছন্দ করতো না, মানে কথাবার্তা বলা, যখন তখন এসে গল্প করতে বসে যাচ্ছে, খাটের মধ্যে বসে যাচ্ছে। তো এবার ওর মা বলছে যে দেখ ভাড়াটে, আমাদের বাড়িরই ভাড়াটে, তা সে যদি এসে দুটো কথা বলে, মানুষ তো মানুষের সাথে কথা বলবেই, তাছাড়া ওনার হাজব্যান্ড বেরিয়ে যায়, ছেলে মেয়েগুলোও স্কুলে চলে যাচ্ছে, তা উনি একা কী করবে, ছাড় ওই সব কথা, অত কথা ধরতে নেই। তো ঠিক আছে, তো ও আর কিছু গায়ে মাখেনি। এবার এই যে মাসির যে ছেলে এসেছিল, মানে নিহারিকার যে মাসির ছেলে এসেছিল, ও নাকি দেখতে খুব হ্যান্ডসাম, মানে চেহারা দিক দিয়ে দেখতে মানে একদম সুপুরুষ যাকে বলে আর কি। পড়াশোনাতেও নাকি খুব ভালো, মানে মেধাবী ছেলে। কি হয়েছে, জন্মদিনের দিন গেছে, এবার যেহেতু দেখেছে মাসির ছেলে ওখানে রয়েছে, তো ওদের পুরো ফ্যামিলিকেই বলেছে আপনারা সবাই আসবেন। আর আমার নিহারিকা যে বন্ধু, তাকে বলেছে তুমি কিন্তু তোমার ওই দাদাকেও নিয়ে আসবে। গেছে, এবার প্রথমে নিহারিকা বলেছে আমি যাব না। এবার দাদা বলছে না না আমি চিনি না জানি না। আমরা আর চেনা জানার কী আছে, পাশেই তো ঘর, পাশের ঘরে অনুষ্ঠান হচ্ছে, চল অসুবিধা কী আছে। যাবে না করেও ওকে নিয়ে গেছে, বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে সব দেখছে। এরই মধ্যে একজন মহিলা, যাকে দেখে আর কি না নিহারিকার একটু মানে কীরকম একটা লেগেছে, মানে দৃষ্টিটা খুব অদ্ভুত রকমের দৃষ্টি। মানে ঠিক মানে এটা মানুষের ওরকম দৃষ্টি হয় না, মানে যেটা আমি ওর মুখে শুনেছি। এই যে ওর দাদা যে গেছে, কন্টিনিউয়াস কিন্তু ওর দাদাকে A to Z দেখছিল ওই মহিলা। কন্টিনিউয়াস। মহিলার সাথে মহিলার একটি মেয়েও ছিল, যে ওদের থেকে একটু বয়সে একটু বড়, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে দেখছে, ঠিক আছে, কিন্তু তাকানোর মধ্যেও তো একটা ভালো মন্দ তো বোঝা যায় যে কার ভালো দিক কোনটা, ভালো দৃষ্টি কোনটা খারাপ দৃষ্টি। তা নিহারিকা না সবসময় মহিলার দিকেই তাকিয়ে আছে, যে উনি আর কারোর দিকে দেখছে না, দেখছে কিন্তু ওর দাদাকেই, ঠিক আছে। তা কিছুক্ষণ পর নিহারিকা বলছে কি শোনো, আমার না ভাল লাগছে না, আমি রুমে যাচ্ছি, আমার স্কুলে পড়া আছে, আমার ঠিক মানে এখন আর বসে থাকতে ইচ্ছা করছে না। তো ওর দাদাও যে খুব বেশিক্ষণ ছিল তা না, দাদা তো বেসিক্যালি এখানে কারোর সাথে লেনাদেনাই নেই, ও গেছে মাসির ঘরে, ও ঘরে গেছে আবার চলে এসছে। এবার রান্না বান্না যা হোক দিয়েছে, সব ঘরে পাঠিয়ে দিয়েছে, ওরা ঘরেই খেয়েছে। রাত্রিবেলা ঠিক খেয়ে দিয়ে যখন রাত্রিবেলা সবাই ঘুমিয়েছে, পরের দিন সকালবেলা থেকে ওর দাদা না বলছে মাসি আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, আমি না খাট থেকে উঠতে পারছি না, মানে এরকম মাথা ধরে এইভাবে টলতে টলতে আর কি উঠেছে। মাসি আমাকে একটু গরম কিছু দাও তো, আমার মাথা প্রচণ্ড গরম, চা হোক বা কিছু একটা দাও তো, আমার প্রচণ্ড। এদিকেও দাদা কিন্তু কোনো রকম চা কফি, কোনো রকম অ্যালকোহল, কোনো কিছুরই নেশা নেই, হয়তো কেউ জোর করলো তো 1 কাপ কফি খেলো, মানে এরকম, মানে কোনো নেশাই নেই, ছিল না ওর দাদার। তো বলছি সে কি রে, তুই তো চায়ের লোক না, তা তুই চা বলে কি না মাসি আমার মাথা ফেটে যাচ্ছে। বলছি কেন, তোর কি জ্বর হলো? তো গায়ে হাত দিয়ে দেখছে না জ্বরের তো কোনো নেই। বলে মাসি আমি তাকাতে পারছি না। হ্যাঁ দেখছি কি ও চোখ মুখগুলো না কীরকম ফোলা ফোলা লাগছে ওর দাদার।
অথচ গায়ে জ্বর নেই। তো এবার নিহারিকা বলছে, দাদা তুই গিয়ে শো বরঞ্চ, ঠিক আছে, আজকের আমি যাব না স্কুলে, তুই শো, আমি দেখছি, আমি বরঞ্চ ডাক্তার ডেকে নিয়ে আসি। তা কেন ওর দাদাকে দেখে না ঠিক মানে ভালো ঠেকেনি, মানে ও কীরকম জানি করছিল, হ্যাঁ, মানে সুস্থ দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তা ও নিজে গিয়ে খাটে গিয়ে শুয়েছে, শুয়ে যে পড়েছে, শোয়ার না সাথে সাথে ওর দাদা না কীরকম জ্ঞান হারিয়ে ফেললো। হ্যাঁ, মানে ওর যখন জ্ঞান ফিরেছে তখন সন্ধ্যা হয়ে গেছে, দেখছে মাথার পাশে ওই মাসি বসা, মানে নিহারিকার মা বসা, পায়ের কাছে মেসোমশাই, মানে নিহারিকার বাবা। তা এবার বলছে, মাসি কী গো, কী হয়েছে গো? বলে, না তুই শুয়ে থাক, ডাক্তার বলেছে তোকে বিশ্রাম নিতে। বলে, না কেন, কি হয়েছে আমার? তখন বলে, না না কিছু হয়নি, তুই শুয়ে থাক, তোর রেস্টের দরকার। তুই কি কালকে সারা রাত জেগে পড়াশোনা করেছিস? বলে, না না, আমি তো ওখান থেকে এসে তার কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলছে, আমার না খাবার পরেই না কীরকম পেটটা ব্যথা আরম্ভ হয়েছিল, তো তাই কিছুক্ষণ বারান্দায় পায়চারি করছিলাম, করে তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি। তা বললো যে ঠিক আছে। তখন মেসোমশাই বলছে, সে হয়, এখন ওয়েদার চেঞ্জের সময়, তা এটা হতে পারে, ও নিয়ে তুমি টেনশন করো না। কিন্তু সন্ধ্যা গেছে, রাত গেছে, বাড়িতে তখন লোক, ওদের ঘরেও লোক রয়েছে, ঠিক আছে, একজন দুজন বন্ধু ছিল যারা ওই জন্মদিনে যারা এসেছিলো, এবং ওই যে মহিলা এবং মহিলার যে সাথে যে এসেছিল মেয়ে, সেই মেয়েটি কিন্তু তখনও ছিল, মহিলা চলে গেছে কিন্তু মেয়েটি তখনও রয়েছে। এবার নিহারিকা যখন যাচ্ছে, পাস হচ্ছে, মানে নিচে বেরোবে আর কি, গেট, রাত্রি তখন কটা হবে, 8টা 7টা, তখন দেখছে পর্দার ফাঁক থেকে দেখা যাচ্ছে মহিলা না এইভাবে তাকিয়ে আছে, মানে এরকম সোজাসুজি তাকালে আর কি নিহারিকাদের রুম, এই হচ্ছে যে রেন্টে আছে তাদের দরজা, ঠিক উল্টো দিকে হচ্ছে ওদের দরজা। ও বেরিয়ে এখান থেকে যাচ্ছে যখন, পুরো তো আমি দেখতে পাচ্ছি, ও না এইভাবে ঠিক ও দরজাটার দিকে মহিলা তাকিয়ে রয়েছে, মানে ওদেরকেই দৃষ্টি করছে মহিলা। তো এটা না নিহারিকার চোখে পড়েছে, নিহারিকা এরকম দেখে চোখটা এড়িয়ে চলে গেছে। তারপরে আমি তখন নিহারিকা প্রশ্ন, যখন নিহারিকা আমাকে বলছে, আমি নিহারিকা বললাম যে কেন তোর ওর প্রতি এত মানে কেন, মানে কি হয়েছিল, কি এমন? বলে, না ওর মনে যেন চোখের পাতা পড়ে না, মানে আমাদের যখন চোখের পলক ফেলি, আমি না ওনার চোখের পলক ফেলতে দেখিনি, এইভাবে বলছে। তা আমি তখন বললাম যে মানুষের চোখের পলক ফলে না, এটা কখনো হয়? বলে, না স্বামী তুই বিশ্বাস কর, আমি না ওনাকে কীরকম একটা লেগেছে আমার। ঠিক আছে, এবার ওই যে ভদ্রমহিলা যিনি আর কি রেন্ট নিয়েছেন, উনি খুব সুস্বাদু রান্না করতে পারতো, প্রায়ই ঘরে একটা না একটা কিছু না কিছু ভালো মন্দ রান্না হচ্ছে, আর সেটা আর কি ওদের ঘরে দিত। এবার এইটাতে নিহারিকার একটু আপত্তি ছিল। নিহারিকা বলে, মা ও রোজ রোজ খাবার দেয়, তুমি এগুলো বারণ করতে পারো না? বলে, না কি হয়েছে, পাশাপাশি বাড়ি, পাশাপাশি ঘর, এসছে ভদ্রমহিলা দিচ্ছেন ভালোবেসে। তখন বলছে, না আমার বারণ করে দেবে, আমাদের লাগবে না। তো এটা শুনে ওর মা একটু মানে আর কি ক্ষুণ্ণ হয়েছে যে মেয়ে এইভাবে বলছে। এবার ওইভাবে তো কাউকে মুখের ওপর তো তুমি না করতে পারবে না, না যে না তোমারটা আমি খাবো না, তুমি দিও না, ওইভাবে তো না করা যায় না। এবার একদিন দুপুরবেলায় এরকম খাবার নিয়ে এসছে, কিছু পায়েস বানিয়েছিল, তাই এসে দেখছে যে এরকম, ওই যে ওর দাদা তখন তো অসুস্থ, তো বলছে, ও মা ওর কী হয়েছে, ভাইয়ের কী হয়েছে? তখন নিহারিকা বলছে কি, আপনি এখান থেকে যান, আমাদের বাড়িতে একটু শরীর খারাপ আছে, আপনি না এরকমভাবে খাবার নিয়ে আসবেন না। এইটা শুনে না মানে ওই ভদ্রমহিলা বলে চোখ পাকিয়ে বলে নিহারিকার দিকে তাকিয়েছিল। মানে যে আর কি রেন্ট নিয়েছে তার কথা বলছি। তা ওর তো মেয়ে আছে একটা, দুটো মেয়ে, একটা ছেলে প্রথমেই বলেছিলাম, সাথে মেয়ে দুটো এসছে। নিহারিকা বলতো আমাকে, বলে মেয়ে দুটোকে না কীরকম জানি নর্মাল লাগতো না, মানে বড় হয়েছে কিন্তু নিজেদের যে একটা স্বাবলম্বী, হ্যাঁ কোনটা ভালো কোনটা ঠিক, ওদেরকে মনে হয় যেন উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, মানে থাকে না উংলিতে নাচায়, ওরকম টাইপের, মানে কাঠপুতুল যেটাকে আমরা বলি। হ্যাঁ, মানে ওদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, মানে কীরকম আমার না নর্মাল লাগে না ওদেরকে, জানিস তো, আমাকে এভাবে বলছে। তো এই যখন ঘটনাটা বলছে শুরু থেকে, তখন আমি তখন একটা কোয়েশ্চেন ওকে করেছিলাম যে এটা কাকু কাকিমার কোনো রকম কিছুই মনে হয়নি, মানে কাকু কাকিমা নিহারিকার বাবা মার কথা বলছে, বলে দেখ বাবা থাকে কতক্ষণ, বাবা তো বাড়িতে থাকতো না, আর ভাড়াটা দেওয়া হয়েছিল বিকজ মা পুরো বাড়িতে একা, মানে ও চলে যাচ্ছে স্কুলে, এটা একটু আগের ঘটনা, ও চলে যাচ্ছে স্কুলে, বাড়িতে তো আর তো কেউ নেই, তো পুরো বাড়িটার মধ্যে মা পুরো একা। হ্যাঁ,
বলছে আচ্ছা ঠিক আছে, তারপর বল কি হয়েছে। এবার ও বলছে যে ওই পায়েসটা দিয়েছে, পায়েসটা ওখানে রেখে দিয়ে চলে গেছে। ঠিক আছে, মানে এর মেয়েরা? মানে ওই যে ভাড়া যে হ্যাঁ, এসছিল হ্যাঁ। ভদ্রমহিলা, বললাম না উনি প্রায় কিছু না কিছু বানিয়ে টানিয়ে দিয়ে আসতো। এবার যেদিনকে ওর দাদার শরীর খারাপ সেদিনকেই রাত্রিবেলা, মানে যেদিনকে ডাক্তার আসলো দেখলো ঠিক তার পরের দিনেরই কথা, রাত্রিবেলা পায়েস নিয়ে এসছে। ওই দেখেই নিহারিকা বলেছে আপনি না এভাবে আসবেন না, আর এরকম রোজ রোজ খাবার নিয়ে আসবেন না, ঠিক আছে, এগুলো আমার বাবা পছন্দ করে না, আমারও ভালো লাগে না, আমাদের ঘরেও রান্নাবান্না হয়। ওইটা শুনেই না অফেন্ডেড হয়েছে, মানে চোখ পাকিয়ে তাকিয়েছিল, মানে কেন এটা বললো। ওই বাটিটা ওইখানেই টেবিলের ওপর রেখে দিয়ে মহিলা চলে গেছে 2 মেয়েকে নিয়ে। তা যেরকম পায় সেরকমই কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে, ওটা কেউ টাচও করেনি, তুলে নিয়ে নিহারিকাটা টেবিলের পাশে রেখে দিয়েছে। তা এবার দাদা ভাইকে দেখছে, মানে ওর যে মাসির ছেলে যে এসছে, হঠাৎ দেখছে কি বিড়বিড় 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 করে কিছু বলছে। হ্যাঁ, তা ও গিয়ে জিজ্ঞাসা করছে কী রে দাদা কী হয়েছে, কি কি বল কি। ও কথাটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে বিড়বিড় বিড়বিড় করে সমানে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন মাসি বলছে ওমা ওই এরকম তো হওয়ার তো কথা না, গায়ে কিন্তু কোনো জ্বর নেই, কিন্তু ওর তন্দ্রাচ্ছন্ন সবসময়, মানে ওর সেন্সটা থাকছে না। হ্যাঁ, তো ডাক্তার দেখে এসে বলেছে যে ও হয়তো টায়ার্ডের জন্যই ব্যাপারটা হচ্ছে। টায়ার্ডের জন্য এরকম হবে, মানে কিছু তো একটা ব্যাপার আছে। তো ওষুধ, এবার ডাক্তার যা মেডিসিন দিয়েছে, এবার সেটাও তো কী করতে হবে, ওকে না ডেকেছে যে রবি ওঠ, মানে ওর নাম হচ্ছে অ্যাকচুয়ালি রবি ওঠ, মাসি ওকে দাঁড় করি মানে বসিয়েছে, বলে কি নে কিছু খেয়ে নে, তো সারাদিনে কিছুই খাসনি। বলে না আমি খাবো না, আমি খাবো না, এরকম বলছে। বলে না খাবি না কেন, ডাক্তার ওষুধ দিয়েছে এগুলো তো তোকে খেতে হবে, তুই খেয়ে নে। এবার নিহারিকা ভাবছে যে দাদার এরকম হলো, এবার বাড়িতে তো একটা খবর যদি দেয় তাহলে বাড়ির লোকেরা আবার পাজল হয়ে যাবে, তাহলে কি করা যায়। হ্যাঁ, এবার ও কিন্তু মাথায় অন্য সব আর কি চিন্তাভাবনা করছে। এবার সবচাইতে যেটা বড় কথা সেটা হচ্ছে একদিন ভালো থাকে, দুদিনের দিনই ওর দাদা খারাপ, মানে শরীর খারাপ হচ্ছে, একদিন ভালো থাকছে, দুদিনের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস ও দাদার মধ্যে লক্ষ্য করতে আরম্ভ করলো যে প্রায়শই রাত্রিবেলা মানে চেঁচিয়ে উঠতো ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ, তা এইটা শুনে ওরাও ঘরে যেত, কী হয়েছে রবি কী হয়েছে, বলে না না দেখো আমার গায়ের মধ্যে সমানে আমাকে মারছে। এবার কে মারছে তোকে, কেউ তো এখানে নেই, কে মারছে। ও দেখতো কি ও দাদার গায়ে সূচ ফোটালে যেরকম হয় না, সূচ ফোটানোর মতন সারা গায়ে এরকম ছোট 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 ছিদ্রর মতন, এবং সেখান থেকে দেখা যাচ্ছে ব্লাড বেরোচ্ছে। তখন এই জায়গাগুলো দেখে না, মানে ও কিছু বলেনি, তো একটা কথা মাসি ওকে বলে কি তুই কি কোথাও পড়ে গেছিলি, বলছে না আমি কোথায় পড়েছি, আমি তো এখানেই ছিলাম। ও যে সেই শরীর খারাপ হয়েছে তারপর থেকে কিন্তু বেরোতে পারছে না, ও যে কাজের জন্য এসেছিল কাজের সংক্রান্ত, সেই কাজেও কিন্তু ওর দাদা বেরোতে পারেনি, মানে ঠায় কিন্তু ওই বাড়িতেই বন্দি। মাঝে মধ্যে ওই যে ভদ্রমহিলা, মানে মহিলা আর ওই যে মেয়েটি এসছিল, মানে জন্মদিনে যে যে ভাড়া নিয়েছে তাদের বাড়িতে, তারা একদিন কি 3-4 দিন পরে একবার এসছে বাড়িতে, মানে ওই ভদ্রমহিলার বাড়িতে আর কি। তা এসে হুট করে ওই ভদ্রমহিলার সাথে ওদের ঘরে ঢুকেছে। এবার তখন না ঘরে কেউ, মানে কাকিমা মানে নিহারিকার মা মনে হয় রান্নাঘরে রান্না করছে, পাশের ঘরে ও দাদা শোয়া ছিল, তো নিহারিকাও ছিল না, নিহারিকা ছিল স্কুলে। তা এরকম ওরা নাকি 2 মহিলাই ঢুকে বলে ওর দাদার যে ঘর, মানে কাউকে কিছু বলার না, স্ট্রেট ওদের ঘরে ঢুকে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবার কারোর ঘরে ঢুকতে গেলে আমি তো নক করব, পারমিশন নেব, আর সেটা না, ঢুকে গেছে ভিতরে। এবার ওর মা খেয়াল করেনি, ওর মা হঠাৎ ভাবলো যে হ্যাঁ পিছন থেকে কিছু গেল, মানে চুপি চুপি সব ঢুকেছে ঘরের মধ্যে, মানে যেটা বলা যায়। তখন হঠাৎ দেখছে কি ওরা 3 জনেই, মানে ওই ভদ্রমহিলা যে আর কি ভাড়া নিয়েছে সে, ওই মেয়েটি এবং মেয়েটির মা যারা কিনা জন্মদিনে এসেছিল, 3 জনেই ওই ঠিক দাদার খাটটার পাশে দাঁড়িয়ে না বিড়বিড় 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 করে কি বলছে। এরই মধ্যে নিহারিকার মা ঢুকেছে ঘরে, বলছে কী ব্যাপার তোমরা এখানে, ও তুমি এসছো, আমি দেখছি ঘরে কেউ নেই। বলে না এইভাবে ঘরে ঢুকে আসলে কই, তুমি তো ডাক দাওনি, তুমি না বলে তুমি ঘরে চলে আসলে। তখন বলছে না আমি দেখলাম ঘরে কেউ নেই, উকি মেরে দেখলাম,
দেখছি এখানে ওর কি হয়েছে এভাবে জিজ্ঞাসা করছে। বলে না ওর শরীরটা একটু খারাপ, সেরকম বিশেষ কিছুই না, ওর শরীরটা একটু খারাপ হয়েছে। তখন এই যে মানে নিহারিকার বাবা ঠিক সেই মোমেন্টে বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে বলছে শোনো কই গেলে, মানে নিহারিকার মার খোঁজ করছে। এবার ঢুকে দেখছে কি ওই তিনজন মহিলা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা একটু অসন্তুষ্ট হয়েছে আর কি। তখন বাবা বলছে আরে আপনারা, উনি কে? এবার নিহারিকার বাবা তো খুব একটা দেখেনি, নিহারিকার মা দেখেছিল। তখন ওই ভদ্রমহিলা যে আর কি ভাড়া নিয়েছে নাকি, সে বলছে ও আমার বোন আর বোনের মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আপনারা এই ঘরে কেন, আপনারা এই দিকের ঘরে আসুন। ঠিক আছে, তো ওরা ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে সোফায় বসেছে। এবার বসেছে উঠতে আর চায় না, মানে এরকম একটা ব্যাপার, মানে এই কজ দিচ্ছে ওই কজ দিচ্ছে, এই গল্প করছে সেই গল্প করছে, উঠতে আর চাইছে না। হ্যাঁ, তাই এই করতে করতে নিহারিকা ঢুকেছে, মানে নিহারিকা তখন কোচিং থেকে এসছে, বাড়িতে এসছে। আর নিহারিকাকে দেখা মাত্র ওই ভদ্রমহিলা বলছে না চলো এবার যাই, অনেক রাত হয়ে গেছে, আমাদেরও ঘরে যেতে হবে। এবার নিহারিকা কিন্তু ওদের দিকেই তাকিয়ে আছে, মানে নিহারিকা কিন্তু মোটেই পছন্দ করতো না, মানে এই যে দিয়েছে, মানে এই যে ভাড়া দেওয়া দেওয়া, এটা টোটালি ওর এগেনস্টেই ছিল। মানে ও খুব একটা বাইরের লোক তো খুব একটা, ও মানে যাদের চিনি না জানি না আননোন তাদেরকে তুমি কেন বাড়ির মধ্যে ঢোকাচ্ছ, এরকম একটা বক্তব্যটা খারাপ না, কিন্তু এখন দরকার পড়লে তো মানুষই কী করতে পারে। হ্যাঁ, মানে এটা একটা বেসিক নিডসের জন্যই দিয়েছিল। নিহারিকাকে দেখা মাত্রই ওই মহিলা আর ওরা উঠে চলে গেছে নিজেদের রুমে। মানে হঠাৎ মনে হয় না যে ও এরকম কাউকে একটা দেখে নিয়েছে, আমাদের এখন যেতে হবে, মানে এরকম একটা, মানে খুব আর্জেন্সি। নিহারিকার মা বলছে, বলে তুই জানিস না ওরা সন্ধ্যাবেলা থেকে এসছে, অথচ নক করেনি, ঘরের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তো নিহারিকা বলছে যে তুমি দরজাটা দিয়ে রাখুনি কেন, তুমি তো এখন জানো যে বাইরের একটা পরিবার আছে বাড়ির মধ্যে। বলে নিজের বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমি কি দরজা দিয়ে রাখবো, এটা তো বাড়ির মধ্যে, আমি তো ভিতরে রয়েছি, আমি তো বাইরে নেই। তখন বলছে নিহারিকা বলছে যে মা আমার না তোমাদের সাথে একটু কথা আছে। তা ওর বাবা বাইরের কাজের থেকে এসছে, স্নান টান করে বলছে কি যে কোথায় গেলে আমার এক কাপ একটু চা দাও। তখন নিহারিকা বলছে বাবা তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি বসো। ওর মাকেও ডেকেছে, বলে শোনো এই যে ভাড়াটিয়াগুলো আছে ওরা কোথা থেকে এসছে, কারা, তুমি সঠিক জেনে নিয়েছো? বলে হ্যাঁ ওই তো বললো ওরা তো ওই জায়গায় থাকতো, অমুক জায়গায় থাকতো, ওখান থেকে এখানে এসছে, এখানে ওদের কাজের সুবিধাও হতো, ওর ভদ্রমহিলা যে ওনার হাজব্যান্ড যেখানে কাজ করে সেটা শিফট হয়েছে এই সাইডে। তখন এসব আর কি বলেছে, মানে ওদেরকে যা বলেছে ও সেটা তাই বলছে। এবার নিহারিকা বলছে না বাবা আমার না খুব একটা ভালো লাগছে না। এইটা তো গেল এই ঘটনাটা। সেই দিনকে রাত্রিবেলা দেখা যাচ্ছে ওই যে দাদা যে অসুস্থ, উনা প্রায় তখন কটা হবে, রাত 12টা 12:30 এরকম, সবাই শুয়ে পড়েছে। হঠাৎ দেখছে ও উঠে মানে রীতিমতন চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে মেরো না এরকম করছে। এবার ওর নিহারিকার বাবা উঠে এসছে, কী হয়েছে রে, কী হয়েছে রবি? বলে দেখো আমাকে মেরে ফেলছে। মানে কে কে, ঘরে তো কেউ নেই। হ্যাঁ, ওর মাও এসেছে। মানে কী হয়েছে রে রবি, এত রাতে তুই চিৎকার? দেখছি ওর হাতে ফাতে না সারা জায়গায় সুই ফোটানোর মতন সব জায়গায় হয়ে রয়েছে, মানে ফুটো ফুটো, হ্যাঁ ফুটো গায়ে দিয়ে। হ্যাঁ আমাকেও মেরে ফেলবে, আমার সারা শরীর জ্বালা করছে, আমাকে বাঁচাও, আমার সারা শরীর জ্বালা করছে। তখন বলছেন যে বাবা, এবার মাসি কী করছে, ওর গায়ে হাত বোলাচ্ছে এইভাবে, হ্যাঁ এইভাবে হাত বুলিয়ে দিচ্ছে। তখন রবির বলছে যে মাসি তুমি আমাকে ছেড়ে যেও না, মাসি তুমি আমার পাশে বসো, আমাকে ওরা মেরে ফেলবে, আমার দেখো আমার গলা টিপে ধরছে, দেখো আমার গলা টিপে ধরছে। বলে বাবা তোর এখানে কেউ নেই, দেখ আমরা কজনই রয়েছি। এবার নিহারিকার যে বাবা সে বলছে ওর কি কোনো নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, নার্ভাস ব্রেকডাউনের জন্য এরকম করছে। তখন নিহারিকা বলছে আরে নার্ভাস ব্রেকডাউন কী করে হবে, মানুষটা তো সুস্থ, হুট করে তার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল, তুমিও বলতে পারছো তোমার। এবার রাত্রি তখন প্রায় 12:30 ঘুরে 1টা কি 1:30 বাজে। এবার নিহারিকা বলছে চলো দাদাকে হসপিটালে নিয়ে যাই। এবার বাবা বলছে ওকে কোন হসপিটালে নিয়ে যাব, ওর মধ্যে তো কোনো সেরকম কোনো অসুস্থতাই নেই, ওকে যদি ভর্তি নিই কারণটা কী, এটা তো কারণ থাকবে, একটা তো কারণ থাকবে, ওর মধ্যে তো কিছু নেই, ডাক্তার তো এসে দেখে গেল।
এবার নিহারিকাও কিছু বলতে পারছে না, দেখছে সারা হাত পা, মানে আগে যাও দেখেছিল, দেখছে গলার পিছন, সামনে, সব জায়গায় ওরকম সুই ফোটানোর মতন সব জায়গায়। মানে এইটা দেখে না ওর মা ওর বাবা মানে দিকে তাকিয়েই রয়েছে। তারপরে কোত্থেকে নিহারিকার বাবা বলছে কি, একটু জল গরম নিয়ে আসো তো। তো স্পঞ্জ থাকে না, আমরা যেরকম জলপট্টি দিই বা গা স্পঞ্জ করি, বলে রবি বাবা তুই বস, তোর কোনো ভয় নেই। কি করেছে, ওর শার্টটা যেই খুলেছে তুমি দেখলে মানে ভয় পেয়ে যাবে, সারা গায়ে বড় বড় আঁচড়, নখের আঁচড়, নখ দিয়ে কেউ ওকে আছড়িয়েছে। আচ্ছা, পিঠে, গলায়, বুকের সামনে, মানে সারা জায়গায় বড় বড় নখের আঁচড়। হ্যাঁ, মানে কী রে, দেখে না ওর বাবা ওর মা 10, মানে নিহারিকার বাবা মা দুজনেই না 10 হাত পিছনে চলে গেছে এরকম দেখে। এবার এই সময় নিহারিকা জলের মানে গরম জলের ইয়েটা নিয়ে এসছে, রাত্রি তখন প্রায় 2টো বাজে, নিয়ে টেবিলটার উপর রেখেছে। হঠাৎ দেখছে ওর দাদা এরকম হাসি। হ্যাঁ, বলছি ওমা ওমা তুই হাসছিস কেন রবি, রবি যাও সরে যাও বলে ওর মাসিকে এক ধাক্কা মারলো। ওর মাসি মানে পড়েই যেত, বাবা মানে নিহারিকার বাবা সামনে নিয়েছে এইভাবে। তখন ওর হাসি থামছে না, মানে অট্ট হাসি, খিলখিল করে হাসি এসেই যাচ্ছে। আর বিশ্বাস করবে না, নিজে নিজে নিজের গায়েরকে এইভাবে এইভাবে আঁচড়াচ্ছে, নিজে নিজের গাকে। এইটা দেখে না নিহারিকা, নিহারিকার মা, নিহারিকার বাবা তিনজনই না ঘর থেকে বেরিয়ে এসছে ভয় ভয়। নিহারিকা বলছে দেখো এটা কিন্তু আমার ঠিক লাগছে না, দাদাভাই ওরকম কেন করছে, এখনও সময় বেশি, চলো দাদাকে আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাই। এবার নিহারিকার বাবা বলছে তুই বারবার যে হসপিটাল অ্যাম্বুলেন্স বলছিস, নিয়ে যাব, কিন্তু এটা তো মানে আমার নর্মাল লাগছে না এখন, ওকে তো বলবে পাগলের ইয়েতে দিতে। হ্যাঁ, সকালটা অবধি ওয়েট করে যা। এবার ওই যে ওরকম বিকৃতি দেখে মানে ওর যে কাছে যাবে সেটাও না সাহস পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছে ও খাটের থেকে জিনিসপত্র যাও ছিল এইভাবে এইভাবে সব ছুটতে আরম্ভ করেছে। ওর নিজের খাতা বই যা যা ছিল, একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটাকেও মানে পারলে ভেঙে ফেলে। এই মুহূর্তে নিহারিকা মানে সাহস করে ঘরের মধ্যে গেছে, গিয়ে কী করেছে, ওর ল্যাপটপটাকে ছিনিয়ে নিয়েছে ওখান থেকে। হ্যাঁ, ল্যাপটপটাকে, কেন কি ও ল্যাপটপে অনেক রকম কাজ করতো রাত্রিবেলা বসে। এবার ও মনে করলো যে এই ল্যাপটপে তো অনেক রকম দরকারি জিনিস থাকতে পারে, মানে এখন তো ওর হুঁশে নেই, হতেও তো পারে এমন কিছু জিনিস হয়তো ল্যাপটপ থেকে সূত্র খুঁজে পাওয়া যাবে যে ও কেন, কারণটা কী। এইবার ও যত ধরে দাও তখন কটা বাজে, মানে রাত যত গভীর হয়েছে, ওর চিৎকার ওর অট্টহাসি ততই বেরিয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য রেয়ার পার্ট, যারা ভাড়া আছে তারা কিন্তু একবারও ঘর থেকে বেরোলো না, মানে এত হাসি এত চিৎকার এত। তারপর লাস্টে দেখা যাচ্ছে ওর দাদা এইভাবে মাথা চাপড়ে চাপড়ে কাঁদছে। হ্যাঁ, মানে দাদা তোর কী হয়েছে, দাদা তোর কী হয়েছে, নিহারিকা বলছে তোর কী অসুবিধা, কী বলে আমি জানি না রে, আমি জানি না, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, আমাকে তোরা এখান থেকে নিয়ে চল, আমাকে তোরা এখান থেকে নিয়ে চল। পরদিন সকালবেলায় অ্যাম্বুলেন্সে খবর দিয়েছে, বলে তো ওকে পাশেই নিকটবর্তী হসপিটালে ওকে নিয়ে গেছে। তো ডাক্তার দেখে বলছে ওকে এরকম মেরেছে কে, বলে দেখুন আমাদের ঘরে মারার মতন কেউ নেই, ও হচ্ছে গিয়ে আমার শালির ছেলে। হ্যাঁ, ও গ্রামের ছেলে, এখানে এসছে, খুব সাদাসিধা ছেলে, এখানে ও নিজের চাকরি পড়াশোনার বাবদ এসছে। আর এই হচ্ছে গিয়ে মাসি, আমি কাজের সূত্রে বাইরে থাকি, আর এই বোন আমার একটাই মেয়ে, ও তো স্কুলে। ঠিক আছে, তখন বলছে এবারে সারা গা এরকম লাল লাল লাল, এ তো মনে হচ্ছে অনেক দিনের আঁচড়, এতে একদিনের তো নয়, মানে খুব গভীর আঁচড়, মানে এমনি যে নখে আঁচড় লাগলো ওরকম না, অনেকটা গভীর, মানে ডিপ। ডাক্তার বলছে ঠিক আছে, কিন্তু কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে এটা কিন্তু পুলিশ কেস করতে হবে, কারণ আপনার যে পেশেন্ট তার কিন্তু নর্মাল না। মানে তারপর যখন দেখা যাচ্ছে পরে খবর নিয়েছে, মানে হোল বডি পার্ট এরকম আঁচড় রয়েছে, পুরো হোল বডি পার্ট, থাই ফাই এলাকা সব জায়গায়। এবার যে কটা দিন হসপিটালে ছিল, মানে 3-4 দিনের মতন হসপিটালে ছিল, বিশ্বাস করবে না হসপিটালে কোনো রাত
বলে ওর দাদা ঘুমায়নি, মানে ওই চাদরটা টেনে নিয়ে এইভাবে বসে থাকতো আর খালি ডান দিক দেখছে বাঁ দিক দেখছে, এরকম নাকি করতো ওর দাদা। এবার আয়ারা যত ওকে শোয়ানোর চেষ্টা করতো, দেখো হুট করে তো কোনো মানুষকে স্লিপিং পেজ ঘুমের ওষুধ ওইভাবে দেওয়া যায় না, ঠিক আছে, ওটা দেওয়ার মানে আইনত দণ্ডনীয়, ওইভাবে দেওয়া যায় না। এবার দেখছে যে মানুষটা ঘুমাচ্ছে না, তাকে যত শুতে বলা হয় বলে না না আমাকে মেরে ফেলবে, আমি ঘুমালেই ও আমাকে মেরে ফেলবে, এরকমভাবে বলছে। মানে এরকম তো পেশেন্ট। এবার যেদিনকে ওই দেখতে গেছে আর কি নিহারিকার বাবা, সকালবেলা তো ঠিকই থাকতো, 3-4 দিন এরকম কেস হয়েছে, ঘুমাতেই চায় না, ঠিক আছে। তারপরে ডাক্তাররাই আর কি বলেছে, বলে আপনার পেশেন্টকে কিন্তু এখানে রাখা যাবে না, ওর কিন্তু টেন্ডেন্সিটা একটু অন্যরকম, এক কাজ করুন ওকে আপনার বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে কোনো নার্ভের ডাক্তার মানে নিউরোলজিস্ট দেখান, ও ঠিক লাগছে না। মানে ওখানে জেনারেল একটা হসপিটালে দেওয়া হয়েছিল, বলে ও ঠিক লাগছে না, ও খাবার দিলে খেতে চাইছে না, ঠিক আছে, ওষুধপত্র একটা পেশেন্টকে খালি পেটে যে আমি ওষুধগুলো দেবো, ওষুধ মেডিসিনও নিতে চাইছে না। আমরা করলে অনেক রকম পদ্ধতি আছে, আমরা সেই স্টেপ নিতে পারি, কিন্তু তার জন্য আপনাদের কাছ থেকে পারমিশন চাই, আপনারা কি করবেন? তাহলে সেরকম হয় আপনি ওর বাড়ির লোকদেরকে ডাকুন। হ্যাঁ, এবার আঙ্কেল দেখছে যে মামলা তো গুরুতর, তখন ঠিক করলো যে ওর বাড়িতে খবর দেবে, ছেলের বাড়িতে খবর দেবে। এবার নিহারিকার মা তখন বলছে যে দাঁড়াও, এত আগে ওদেরকে খবর দিও না, হ্যাঁ দাঁড়াও না, ও বেচারা এসছে আমাদের, ওরা গ্রামে থাকে, এই সব জানতে পারলে তো আরও ওরা মানে সমস্যায় পড়ে যাবে যে ছেলের এরকম হয়েছে, ওরা মনে করবে আমরাই হয়তো কিছু করেছি ওর ক্ষতি। বলে না তুমি দেখতে পাচ্ছ না ছেলেটার অবনতি হচ্ছে, মানে সে 2 দিন আর দেখো না, ওকে বাড়িতে নিয়ে চলো, তারপরে তুমি খবর দিও, ও হসপিটালে আছে এসব বলার দরকার নেই, ওকে বরঞ্চ আমরা বাড়িতে নিয়ে যাই, ঠিক আছে। দিনের বেলা কিন্তু পুরো ঠিক থাকতো, দিনের বেলা মানে অঘোরে সে ঘুমাচ্ছে ছেলে, মানে সারা রাত জেগে থাকতো, দিনের বেলা ঘুম। এবার কি হচ্ছে, দিনের বেলা যেহেতু ঘুমাচ্ছে, ওকে লাঞ্চ মানে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো কিছুই ওর হচ্ছে না, কিন্তু অগরে ঘুম, খাবার যেরকম সেরকমই পড়ে থাকতো। আয়ারা ওকে খাওয়ানোর চেষ্টা করলো, বলে না আমি এখন ঘুমাবো, আমি আর খাবো না, মানে সারা তো জেগে থাকতো। ওর মানসিক একটা প্রচুর টেনশন, মানসিক একটা চাপ ওর প্রচুর চলছিল ছেলেটার। রাত্রিবেলা হলেই তো ওর ওরকম ব্যাপার, সন্ধ্যা হতো কি হতো না, 6টার পর থেকেই না ওর ইরিটেশন স্টার্ট হয়ে যেত। এবার হসপিটালে যাও একটু ভালো ছিল, মানে দিনের বেলা একটা ঘুম বলো যাই বলো হতো, কিন্তু বাড়িতে যে আসলো তুমি চিন্তা করতে পারবে না, ওকে যখন বাড়িতে নিয়ে আসা হচ্ছে, নিহারিকা বলছে জানিস আমি আমার নিজের ঘর নিজের বাড়ি আমি চিনতে পারছি না, আচ্ছা, মানে আবহাওয়াটা যিনি পাল্টে গেল, মানে যাচ্ছে ভিতরে, মানে কীরকম একটা পচা দুর্গন্ধ, হ্যাঁ মানে কীরকম ধোঁয়াশে ধোঁয়াশে, মানে আমার ঘর আমার অস্বস্তি হচ্ছে, যেখানে আমি যেই বাড়িতে আমি বড় হয়েছি, ঠিক আছে। এবার আমি তো প্রথমেই বলছি বাড়িতে ওর যে কাকা জ্যাঠারা তারা কেউই ওখানে বেশিরভাগ সূত্রে কাজের সূত্রেই বাইরে থাকতো, বছরে হয়তো একবার কি দুবার আসতো। ঠিক যখন এই রেন্টটা ঠিক করা হয় সেই টাইমেই একবার এসেছিলো, এসে দেখে গেছিলো, তার এর মধ্যে আর মিডলে আর আসেনি, কেউই আসেনি। তো এবার বলছে ঘরে ঢুকেছে, ঢুকে এমন একটা গন্ধ পেয়েছে, সাথে সাথে না আমার নিহারিকা কন্ট্রোল করতে পারেনি, ওখানেই না বমি করে দিয়েছে, ঠিক বারান্দার মধ্যে বমি করে দিয়েছে, মানে বিদঘুটে একটা গন্ধ। বলে তাকে না ইঁদুর পচে গেলে বা মুরগি হয়ে গেলে যে গন্ধটা আসে, একটা খুব বাজে একটা দুর্গন্ধ, মানে যেটা নেওয়া যায় না এরকম একটা। তাই এবার ও দাদাকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিয়েছেন, ও আবার জায়গাটাকে পরিষ্কার টরিষ্কার করে ও ঘরে এসছে। তাই এবার যখন এরকম একটা কেস হলো, তো নিহারিকা না সেদিনকে ওর মাকে বলছে যে মা আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, হ্যাঁ তুমি আমার জন্য খাবার কিছু করো না, আমি আজকে খাবো না। তখন বলছি কেন, তুই না খেয়ে রাত্রিবেলা শুবি তো তোর শরীর খারাপ লাগবে। বলে না মা আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না বলে না ও শুয়ে পড়েছে, আগেই শুয়ে পড়েছে। ওর দাদা ওর বাবা মা যা সবাই যে যার মতন শুয়ে রয়েছে। ঠিক 12টা বেজেছে কি বাজেনি, নিহারিকা কি করেছে, ইচ্ছা করে নিজের ঘর থেকে একটু একটু করে বেরিয়েছে, উল্টো দিকে দেখছে দরজাটা দেওয়া, ভাড়াটে যারা তাদের দরজাটা দেওয়া।
ও কী করেছে, একটুখানি গিয়ে কান পেতেছে, দেখছে ঘরের ভিতর থেকে একটা, মানে দরজার বাইরে থেকে দেখো, স্মেলকে তুমি আটকাতে পারবে না, দরজা দেওয়া থাক, জানলা দেওয়া থাক, যাই থাক, স্মেলকে তুমি আটকাতে পারবে না। পচা একটা দুর্গন্ধ ওই ঘরের ওই ঘর, মানে যারা ভাড়া নিয়েছে আর কি তাদের। আর না দেখছি অত রাত হয়ে গেছে, প্রায় 12:30 একটা, দেখছি কি থাকে না মন্ত্র পাঠ করে ওরকম কিছু একটা করছে। হ্যাঁ, তার পাশ থেকে একটা মেয়ের গলা পাচ্ছে, মেয়েটা বলছে আ মা 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 লাগছে, মা লাগছে, এরকম করছে। না মা এটা করো না, মা এটা করো মা, এরকম। মেয়ে, ওই দুটো মেয়ে ছিল, তার মধ্যে একটার কথা। আর ও যে ছেলে ছিল, ছেলেটার না কোনোদিনও কোনো গলার আওয়াজ পায়নি। মানে একটা যে প্রথম থেকেই, মানে একটা যে ছেলে ঘরে রয়েছে সেটা তুমি বাড়ি থেকে বুঝতে পারবে না। ওই সামনাসামনি দেখলেই মনে করবে ছেলেটা আছে, একটা ছেলে আছে বাড়িতে, কোনো আওয়াজ নেই। আর ওদের যে বাবা, সে তো বেরিয়ে যেত, কাজে বেরিয়ে যেত, ভদ্রমহিলাই বাড়িতে থাকতো। আর দুটো মেয়ে যে স্কুলে যেত, মানে কীরকম বলে, যাচ্ছে আসছে, মানে কোনো কারোর সাথে কোনো কথা না, দেখলে স্মাইল না, কোনো কিছুই না, মানে যেন ওরা অন্য দেশের দুনিয়া থেকে এসছে, মানে এরকম একটা মনে হতো ওদেরকে দেখলে। ওনা যা শুনছে নিহারিকার, ওনা গা হিম হয়ে যাচ্ছে। মানে এত রাত্রিবেলা এই ধরনের মন্ত্রপাঠ কে করে? সেটাই তো। আর কীরকম থাকে না, লঙ্কা পোড়া, মানে ঝাঁঝালো একটা ঝাঁঝালো। গন্ধ ওর নাকে এসছে। এটা আসতে না ওনার হাঁচি মেরে দিয়েছে। হাঁচি মেরে দেওয়ার সাথে সাথে কি হয়েছে, পিছন থেকে মানে ভিতর থেকে বলছে কে ওখানে, এরকম করেছে। ওনা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। ওনা সারা মাথা, মানে গাটা সব ঘাম, মানে অনেকে থাকে না ঘাম দিয়ে জ্বর ছাড়ে, মানে ওই রকম ঘাম। ওনা বসে বসে চাদরটা টেনে নিয়ে এরকমভাবে শুধু দেখছে, মানে দরজার দিকে তাকিয়ে রয়েছে। ও ওটা বুঝতে পারছে যে দরজার ভিতর থেকে তো কাউকে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে মনে হচ্ছে ওদেরকে কেউ ফলো করছে, মানে চোখ রাখছে ওদের উপর। ওটা না সারা রাত্রি ওরকম শোনার পরে না নিহারিকা কিন্তু গোটা রাত ঘুমায়নি, ঠিক আছে। পরদিন যখন সকাল হয়েছে, কি মনে হয়েছে, সেদিন ছিল রবিবার, কি মনে হয়েছে, ও কিন্তু পারতপক্ষে ভাড়াটিয়াদের ঘরের মধ্যে যেত না। ও কী করেছে, গটগট করে ঘরে ঢুকে গেছে ভাড়াটিয়াদের। ও মনে করছে এটা তো আমারই বাড়ি, ভাড়াটিয়া হোক গিয়ে, বাড়িটা তো আমার, আমি যেতেই পারি, ওরা তো যখন তখন চলে আসে, আমি কেন যাব না। গেছে, গিয়ে না বলছে কাকিমা আপনি রাত্রিবেলা কি মন্ত্র পাঠ করছিলেন 12:30-1টার সময়, আর এত ঝাঁজ। এইটা শুনে না ওই ভদ্রমহিলা কি হাসি, হা 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 হা, দেখো মেয়ের কথা শোনো, আমি রাত্রি 12:30টার সময় আবার কী মন্ত্রপাঠ করতে যাব? না, আপনার ঘরের থেকে আমি পেয়েছি আওয়াজ, প্লাস আপনার মেয়েকে আপনি মারছিলেন কেন? বলে আমার মেয়েকে আমি মারছি, কখন দেখলে? বলে না আমি শুনেছি, আপনার মেয়ের গলা আমি পেয়েছি, আর আপনি যে ঝাঁঝালো কী সব করেছিলেন সেগুলো কিন্তু আমার নাকে এসছে, আমি সে গন্ধ পেয়েছি। তখন বলছে, বলে ওরে বোকা কিছুই না, ও আমি একটু রান্না করেছিলাম, রান্নায় একটু সেদিনকে একটু ঝাঁঝ হয়ে গেছে, সেটাই তুমিই পড়েছে। বলে না, রাত্রি 12:30-1টার সময় আপনি রান্না করছিলেন, এসব বলবেন না, আপনি বলুন তো কী করছিলেন? বলে তুমি যাও না, গিয়ে দেখো গোটা বাড়ি খুঁজে তুমি যদি কিছু পাও, আমার ঘরটা দেখো। তো কী মনে হয়েছে, ও না এই ঘর ওই ঘর দুটোই তো মাত্র ঘর ছিল, এদিকে ওদিকে দেখছে, কিছু পায়নি সেরকম, ঠিক আছে। কিন্তু ও তো নিজের কানকে তো অবিশ্বাস করতে পারে না। হ্যাঁ, না বেরিয়ে চলে এসছে। তো চলে এসে একটা জিনিস ওর খটকা লাগলো, ওই যে মহিলা যে কিনা মানে ওদের ওই মেয়ের জন্মদিনে যে এসছিল, সেই মেয়েটি কিন্তু প্রায়ই আসতো ওদের বাড়িতে। ওই যে সকালবেলা যে গেছিল ঘরের মধ্যে, যখন বেরিয়ে আসছে হঠাৎ কী করেছে, আরে এই মহিলা তো এখনও বসা, ওই তো সেই মহিলা। জিজ্ঞাসা তো করা হলো না যে এ কেন প্রায় আসে, আরে ওকে তো আমি ঢুকতে দেখিনি, ও ঢুকলো কখন? এবার মাঝে চিন্তা করলো যে না, ওর দাদাকে নিয়ে ব্যস্ত ছিল, কোনো সময় হয়তো এসছে। একটা অস্বাভাবিক ব্যাপার, এই যে এত কিছু হয়েছে, ওদের ভাড়াটিরা কিন্তু একবারও এসে জিজ্ঞাসা করেনি যে ছেলেটা কেমন আছে, ঠিক আছে। তা এইটা ওর নিহারিকা চিন্তা ভাবনা করছে, এটা গিয়ে ওর মাকে বলে যে মা, ও
অন্য সময় তো খুব আসতো। এখন এত কিছু হয়ে গেল, এত চিৎকার চেঁচামেচি হলো, কই দাদাকে তো একবারও তো দেখতে আসলো না, আবার একবারও তো ছুটে আসলো না যে ঘরে আমাদের কি হচ্ছে কি না হচ্ছে সেটা জানতে, পাশাপাশি যখন ঘর একদম। তখন ওর মা বলছে, দেখ রাত হয়েছে, ওরা ঘুমিয়ে পড়েছে, অত রাত্রিবেলা কি মানুষকে কেউ ডিস্টার্ব করতে যায় না ডিস্টার্ব করতে আসে, ওদের মনে হয়নি ওরা আসেনি, ওদের সাথে তো আমাদের কিছু লেনাদেনা নেই, তুই যা, তোর ওকে আবার বাজারে কিছু আনতে পাঠিয়েছে নিহারিকাকে। এবার তখন কটা বাজে, দুপুরবেলা ওর মা গেছে, ওর বাবা সেদিনকে বাড়িতে ছিল, যেহেতু সানডে ছিল বাবা বাড়িতে ছিল। তা ওর দাদা বলছে, মাসিমণি আমাকে কিছু খেতে দেবে, আমার না খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তখন ওই দাদা যার দাদা যে অসুস্থ, হ্যাঁ, তো রবি যার নাম। তখন মাসি বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া না, তোর জন্যই আমি খাবার বানাচ্ছি, দাঁড়া। ওর মাসি তো খুব খুশি, খাবার চেয়েছে, খেতে চেয়েছে, কারণ ছেলেটা প্রায় অর্ধেক দিন, এতদিন অনেক দিন হয়ে গেছে না খাওয়া, প্রায় ওর খাবে কি, খাবার দিকে ওর মনই ছিল না, মানে অনেক দিন পর, বলতে গেলে প্রায় 1 সপ্তাহ পর, মানে ও নিজের সেদে কিছু বলল যে মাসিমণি কিছু খেতে দাও, এরকম ব্যাপার। তা ওর জন্য ভালো রান্না বান্না করে, মনে হয় লুচি তরকারি সামথিং কিছু, যেহেতু রবিবারের বেলা, ওর বাবা আবার গেছিলো দোকানে, চল আজকে একটু মাংস রান্না হোক বাড়িতে, ঠিক আছে, ছেলেটা যখন স্বাদ করে খেতে চেয়েছে, চল আজকে, এই করে ওর বাবা বেরিয়েছে। ঘরে তখন ওই যে ছেলেটি রবি, ও শুয়ে রয়েছে, ও রয়েছে, আর মাসিমণি। এবার রবি কি হয়েছে, উঠে একটু বারান্দাটাতে গিয়ে দাঁড়িয়েছে, মানে দাঁড়িয়েছে, ডান দিক দেখছে, বাদিক দেখছে, হুট করে না চোখটা গিয়ে পড়েছে ওদের ভাড়াটিয়ার দিকে, ভাড়াটিয়ার যে ঘরটা, পর্দার বাইরে থেকে দেখতে পাচ্ছ মহিলা কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে, মানে মহিলার মেয়েটি, মানে যে ভাড়া নিয়েছে সে না, ওদের মেয়ের জন্মদিনে যে এক মহিলা এসেছিলেন, মহিলা, ভদ্রমহিলা, তার মেয়ে, সেই মেয়েটার কথা বলছি, কি ওদের দিকেই তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এইবার মাঝখানে কি হয়েছে, এই দাদা কিন্তু, মানে আমি বললাম ও কাজের সূত্রে এসেছিল, ভালো জায়গায় একটা চাকরির অফারও পেলো, ঠিক আছে, কিন্তু এমনই অবস্থা, মানে এমন সব ঘটনা ওর সাথে ঘটছিল যে চাকরি ও অফারটাও নেবে কি করে, মানে ইন্টারভিউতেও যেতে পারেনি, একেই তো অসুস্থ, মানে এমন অবস্থা হয়েছে যে ও না মাঝে মধ্যে ভুলে যেত যে ও কোথায় আছে। হ্যাঁ, মানে একটা, মানে এটাকে ব্যাখ্যায় আমি কি বলবো, মানে নিহারিকা যেটা আমাকে বলছিল, বলে দেখ তখন আমরা ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে দাদাকে আমি কি বলতে পারি, মানে কি বলবো, মানে কি বলে সান্ত্বনা দেবো। ও দাদা একটু ডিপ্রেশনেও চলে গেছিলো, কারণ কি, মানে যেই সূত্রে এসেছিল, যে কাজের সূত্রে, চাকরিটাও পায়নি, মানে অফারটা নিতে পারেনি। তা ওর মা ঠিক করলো, নিহারিকার মা ঠিক করলো যে এবার লোকের, আজকে রবিবার, আজকে ওদের বাড়িতে খবর দেব, মানে রবির মাকে, বোনকে খবর দেব, বোন বরঞ্চ এসে ওকে বরঞ্চ নিয়ে যাক বাড়িতে। তারপর একটা চিন্তা করছে, নিয়ে যাবে, ও তো ঠিক পুরোপুরি সুস্থ না, এত দূরের রাস্তা যাবে, থাক খবর তো দিতে, কারণ বাড়িতে তো একটা খবর দিতেই হবে যে ছেলে তোমার অসুস্থ, হ্যাঁ, যে এরকম ওখানটা ব্যাপার হয়েছে। তা ওর মা ফোন করে জানিয়েছে, মানে বলেনি যে এত কিছু যে হয়েছে সেসব কিন্তু কিছু বলেনি, বলছে তোমার ছেলের না শরীরটা একটু খারাপ হয়েছে গো, তুই না এসে বরঞ্চ ওকে একটু নিয়ে যা, হ্যাঁ, কারণ ওর মনে হয় একটু এখানে একটু অসুবিধা হচ্ছে। তখন ওপার থেকে বলছে, রবির মা বলছে, কেন দিদি, ও তো তোমার ওখানে ভালোই থাকে, ওর তো সেরকম কোনো অসুবিধা কখনো হয় না। বলে জানি না, এবার ওর একটু অসুবিধা হচ্ছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তুই ওকে একটু এসে তোরা বরঞ্চ নিয়ে যা। তো তারপরে বলছি ঠিক আছে, আমরা আজকে তো যেতে পারছি না, কালকে ওর বাবাকে বলবো, মানে রবির বাবার কথা বলছে, ও গিয়ে নিয়ে আসবে। তা এইসব কথাবার্তা হচ্ছে। দুপুরবেলা ইতিমধ্যে নিহারিকা এসছে, মানে বাজারে গেছে, বাজার থেকে এসছে, এসে ঘরে ঢুকেছে, ওর মা না তখন ছিল না, ওর মা মনে হয় স্নান ঘরে ছিল না রান্নাঘরে ছিল, কিছু একটা ছিল, দেখেই না বলছে, মা শিগগিরই আসো, শিগগিরই আসো। মা দেখছে হাত পা ছড়িয়ে ওর দাদা পড়ে আছে, আচ্ছা, সারা গায়ে দিয়ে, মানে হাত থেকে সব রক্ত, মানে আঁচড়ের রক্ত বেরোচ্ছে, মানে এমনভাবে আঁচড় দিয়েছে কেউ যে ওইখান থেকে রক্ত বেরোচ্ছে, মানে এতটাই ডিপ আঁচড়। এটা কিন্তু কিওর হয়ে গেছিলো, যখন হসপিটালে গেছিলো কিওর হয়ে গেছিলো। মাঝে মা তুমি শিগগিরই আসো, হ্যাঁ, গায়ে হাত দিয়ে দেখছে ধুম জ্বর ওর দাদার, যে এটা তো, মানে এটা তো ঠিক লাগছে না। এবার ওই মোমেন্টে ওর বাবাও বাড়িতে নেই, ঠিক আছে, কোনো রকমে দুজনে মিলে ওকে ধরে খাটে তুলেছে, সে মানে রক্তে ভেসে যাচ্ছে, থামানো যাচ্ছে না এরকম অবস্থা।
এবার নিহারিকার মা বলছে যা তো শিগগিরই যা গিয়ে একটু জল নিয়ে একটু কাপড় নিয়ে আয়, নিয়ে এসে ওর হাত ফাতগুলো পুছিয়ে টুছিয়ে গায়ে হাত দিচ্ছে, তো মানে গা মানে পুড়ে যাচ্ছে, মানে এতটা জ্বর, মানে ওর হঠাৎ এরকম জ্বর হলো কি করে, ও তো দিব্যি ভালো ছিল। হ্যাঁ, ওর মা ওরা না মানে বুঝে উঠতে পারছে না যে এটা কী হচ্ছে আর কীভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে, মানে ছেলেকে নিয়ে তো মহা বিপদে, মানে তখন মনে হচ্ছে এলো যে ছেলেকে মনে হয় বাঁচাতে পারবে না, মানে এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে মানে ছেলেকে বাঁচাতে পারবে না। তা নিহারিকা বলছে তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, যে অনেক দিন আগেই বলেছিলাম যে বাড়িতে খবর দিয়ে দাও। হ্যাঁ, এখানে না রেখে দাদাভাইকে, মনে হয় দাদাভাইয়ের হয়তো কোনো শরীর খারাপ হয়েছে, সেটা আমরা জানি না। হ্যাঁ, কেন কিছু যদি এখানে হয়ে যায় তাহলে দায়িত্বটা কে নেবে, দায়িত্বটা এসে পড়বে আমাদের ঘরে। বলে না না, আমি তোর মাসিকে ফোন করেছি, ছোটো মাসিকে ফোন করেছি, ছোটো মাসি বলেছে কালকে এসে ওরা নিয়ে যাবে তো দাদাকে। তখন বলছে, বলে কালকে কেন, আজকেই তো আসতে বলতে পারতে, বলে দেখ সাথে সাথে বললে কি মানুষটা আসতে পারে, কালকে বলেছে আসবে, কালকে দুপুরের মধ্যেই চলে আসবে। এবার দুপুর তো ছেড়ে দাও, এই যে এইটুকু যে সময় এই বিছানায় নিয়ে শুয়েছে, ও নিহারিকা গেছে সব জল টল ইটি নিয়ে এসে গাটা পুছিয়ে যে দিল, দিয়ে টিয়ে সবে নিহারিকার ঘরে গেছে, এরই মধ্যে দেখছে ও দাদা এরকম করে হাসছে একাই। হ্যাঁ হ্যাঁ, আর এরকম চোখ পাকিয়ে না ওর মার দিকে, মানে ওর মাসির দিকে তাকিয়ে আছে এইভাবে চোখ পাকিয়ে, চোখটা পুরো লাল। ওর মা না দেখে খাটতে পাশ থেকে সরে এসছে, বলে নীলু নীলু, মানে নিহারিকাই নীলু ডাকতো, নীলু তোর বাবাকে ডাক, তোর বাবা কোথায়, বলে বাবা তো বাজারে গেছে, কেন এখনো আসেনি, বলে না বাবাকে ডাক। এই বলতে বলতে না ওর মা না, যেহেতু ব্যাক সাইড দিয়ে গেছে, গোবরাটা যেটা আমরা বলি চৌকাট বলি আর কি, ওখানে একটা হোঁচট খেয়েছে, হোঁচট খেয়ে এইভাবে পড়ে গেছে পিছন দিকে, বুঝেছো, পড়ে ওর মায়ের কোমরে লাগে কাকিমার। নিহারিকা বলছে আরে আস্তে আস্তে, তুমি দেখছো না অলরেডি একজন অসুস্থ, তার মধ্যে তুমি এরকম করছো। নিয়ে ওকে তুলিয়ে ওরা, তুই আমার কথা ভাবিস না, তোর বাবাকে খবর দে তো। এরই মধ্যে দেখছে ঘরে ওর বাবাকে নিয়ে 2-3 জন ধরে ঢোকাচ্ছে ওর বাবাকে। আচ্ছা, মানে বাইকে গেছে, কিভাবে বাইকের সাথে ওর বাবার পায়ে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, সে মানে বাজার টাজার রাস্তাতেই সব পড়ে গেছে, মানে সেদিনকার জন্য বলতে গেলে প্রায় না খাওয়া দুপুরটা। তো বলে উমা এ কী সর্বনাশ হলো। হ্যাঁ, তখন ওর যারা পাড়া প্রতিবেশী তারা বলছে অল্পের উপর দিয়ে বেঁচে গেছে বৌদি, নলে কিন্তু ভালো অবস্থা হতো, অল্পের উপর দিয়ে বেঁচে গেছে। তো পায়ে দেখেছে, মানে ওরা এই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করা পায়ে, পা রাখতে পারছে না। হ্যাঁ, তো নিয়ে খাটে বসিয়েছে, বলে শোনো একদিকে তুমি একদিকে ও, আমি এখন কোন দিকে যাই। বলে কেন, আবার কি হয়েছে, বলে জানো না ওকে আমার ভাল লাগছে না। হ্যাঁ, ওর না কাছে গেছি, পুরো ঘটনাটা বললো, বলে এইভাবে মেঝেতে পড়েছিল, আমি আর নীলু কোনো রকমে ওকে তুলেছি, ওমা তারপরে দেখি যেরকমভাবে তাকালো, ওটা না মানুষের দৃষ্টি না, মনে হচ্ছে চোখ দিয়ে আমাদেরকে গিলে খেয়ে নেবে। এটা দেখেছে হচ্ছে নীলুর, মানে নিহারিকার মাই দেখেছে, নিহারিকা কিন্তু ছিল না তখন। তখন বলছে ওনা এই সময় ঠিক ওই যে মহিলা ও আর ওই আরেকজন যে ছিল তারা না এসছে ঘরে। কি হয়েছে দিদি, এত চিৎকার চেঁচামেচি শুনছি, কি হয়েছে গো? তখন নিহারিকা বলছে বাবা এতক্ষণে আসার সময় হয়েছে, এতদিন তো কত কিছুই হয়ে গেলো, কই তখন তো দেখিনি, হঠাৎ একবার এখন ঘুরে আসলে কেন দেখতে। যে এই যে কথাটা বলেছে ওটার জবাবটা না ওই যে ভদ্রমহিলা সে না দেয়নি, মানে মুখটা ঘুরিয়ে বলছে তা তোমাদের ওই ছেলেটি কোথায়, এইভাবে বলছে। তখন বলছে কোন ছেলেটি, বলে যে না ওই যে দেখলাম যে একজন যা বলেছিলে ওই তো পাশের ঘরে ছিল, বলতে বলতে না ও কী করেছে ঠিক এখানে যে নিহারিকার বাবা অসুস্থ, ওর বাবার কিন্তু পায়ে ব্যান্ডেজ করা, সেটা সে দেখলো না, অ্যাভয়েড করে ওই ঘরের দিকেই যাচ্ছে। সে সময় কী করেছে, নিহারিকা বলছে আপনি ওই ঘরে যাচ্ছেন কেন, ওকে তো আপনি চেনেন না, আপনি আমার বাবাকে দেখেছেন, আমার বাবার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সেটা তো আপনি দেখলেন না, ও দাদারও লেগেছে, আচ্ছা ও কী ব্যাপার কী করে হয়েছে, এরকম একটা। তো দাদার ঘরে যেতে যখনই যাচ্ছিল নিহারিকা কী করেছে, আটকে দিয়েছে। আর ওকে দেখা মাত্র যে ওই দাদা যখন ঘরে গেছে, গিয়ে দেখছে কি চাদরটা মুড়ি দিয়ে বলছে এই যেন না আসে,
যেন না আসে, এরকম করছে, ও যেন না আসে, ও যেন না আসে। বলে কার কথা বলছিস দাদা? না ও ও ও ও এরকমভাবে বলছে। নিহারিকা এবার বয়সটা তো কম, নিহারিকাও বুঝতে পারছে, বলে ও বলতে কাকে বলছিস? আমরাই তো রয়েছি ঘরের মধ্যে, ঠিক আছে? না না, ওকে চলে যেতে বলিস, ওকে আসতে বলিস না, ওকে চলে যেতে বলিস, ওকে আসতে বলিস না। এরই মধ্যে ওই যে মহিলা আর আরেকজন যে, তার না এসে ঘরের সামনে ঠিক দাঁড়িয়েছে। ওকে দেখা মাত্রই না ওর দাদা দেখা যাচ্ছে চোখ পাকিয়ে ওদের দিকেই তাকিয়ে রয়েছে। মানে ওই মহিলা ওর দিকে তাকাচ্ছে, ও মহিলার দিকে তাকিয়ে রয়েছে। মানে যেন ওর চোখ মনে হয় যেন ও সরাতে পারছে না ওদের থেকে। মানে ও চাইছে না যে আমি তাকাই, কিন্তু আমার দৃষ্টি আমি ওদের থেকে সরাতে পারছি না। মানে বলে না অ্যাটেনশন গ্র্যাব কাইন্ড অফ, বুঝে বুঝে যেন হিপনোটাইজ করে নিয়েছে আমার দাদাকে, এরকমভাবে বলছে নিহারিকা। তো এরই মধ্যে নিহারিকা বলছে, শুনুন আপনারা কেন এসছেন? আপনারা এখান থেকে যান, আমার দাদা এখন অসুস্থ, আপনারা পরে আসবেন, আমার দাদা ঠিকই আছে, আপনি যান, আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। এবারে ওদেরকে ঘর থেকে আর কি বলতে গেলে এক প্রকার ভাগিয়ে দেয়। এবার দিন যায়, রাত যাবার পর দিন, মানে সেদিনটা গেছে। পরের দিনকে দুপুরবেলা ছেলেটির মা মানে নিহারিকার মাসি আর মেসো এসছে, ছোটো মাসি মেসো নিতে এসছে। এসে দেখছে, যেই ওর বাবাকে দেখেছে, ছেলে বলছে, এই তুই কেন এসছিস? চলে যা, চলে যা। নিহারিকার মেশো মানে রবির বাবা বলছে, এ কি ধরনের কথাবার্তা? তুই এখানে এসে তো পাল্টে গেছিস এই কটা দিনে। বলে, দিদি তোমার কি ব্যাপার, তুমি তো এত কিছু বলনি, আর ছেলের সারা শরীর এরকম দাগ কিসের? বলে, দেখো আমি এসবের কিচ্ছু জানি না, কোত্থেকে হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো আমি কিছুই জানি না। ওর হঠাৎ ওর এই যে চেঞ্জের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমরা ও 1 সপ্তাহ মতন হসপিটালও ভর্তি ছিল, মানে সব ঘটনা তখন আর কি বলে খুলে যে এই ব্যাপার হয়েছে। তখন বলছে, না না, তোমরা এগুলো লুকিয়ে তো ঠিক করো না, তোমাকে তো জানানো উচিত ছিল, প্রথমেই আমাকে জানানো উচিত ছিল যে ছেলেটা আমার অসুস্থ। তখন বলছে, দেখো ও তো প্রথমে অসুস্থ হয়নি, ওর তো হঠাৎই ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, তখন নিহারিকার যে মাসি, ছোটো মাসি, সে তো ওখানেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। মানে ওর বাবা মাকে দেখা মাত্র ওই যে রবি, সে বলছে, চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, কেন এসছিস, তুই কেন এসছিস, তুই তো পান্ডা হচ্ছিস, এরকমভাবে বলছে। মানে কি পান্ডা হচ্ছিস, এটা কেন বলছে এইভাবে? অ্যাকচুয়ালি নিহারিকার যে মানে মেসোমশাই, উনি হচ্ছে পুজো অর্চনা করতেন, ঠিক আছে, ঠাকুর দেবতা নিয়েই বেশিরভাগ থাকতো। ওকে দেখা মাত্রই রবি যে নিজের বাবা মাকে দেখা মাত্র এরকম একটা অ্যাটিটিউড করতে আরম্ভ করে। সন্দেহ দিকটা কিন্তু নিহারিকার সবসময় কিন্তু ছিল হচ্ছে গিয়ে উল্টো দিকের ওই মহিলা, হ্যাঁ সবসময়। এবার ও একটা কথা চিন্তা করলো যে না না, এত কিছুর মধ্যে ওর কি স্বার্থ থাকতে পারে, এটাও তো একটা কথা, দাদাকে তো চেনে না, তাহলে কিসের স্বার্থ? তাই এইবার সেদিনকে এই সন্ধ্যা হয়েছে, তখন দেখা যাচ্ছে পাশের ঘর থেকে দরজা দেওয়া, জানলা দেওয়া, সবই দেওয়া। এইবার বলছে, নিহারিকা বলছে, বলে মা জানো, ফিসফিস করে ওর মার কানে বলছে, মা জানো কদিন দাদা যে হসপিটালে গেল তার আগেই আমি দেখেছি, রাত্রিবেলা তোমাদের কাউকে বলিনি, রাত্রিবেলা হলেই না আমি দেখেছি ঘরের ভিতর থেকে কীরকম একটা আষ্টে গন্ধ আসে। এবার নিহারিকা বলছে, মা তোমাকে না আমার কিছু কথা বলার আছে, হ্যাঁ তোমাকে আমি তো বলিনি কারণ তোমরা বিশ্বাস করবে না। তখন মা বলছে, কী রে? বলে, দেখ রোজ রাত্রিবেলা আমি দেখি ওর ঘর থেকে একটা অদ্ভুত গন্ধ, একটা বাজে গন্ধ, এবং না খুব ঝাঁঝালো গন্ধ। আর ওই মোমেন্টেই দেখেছি দাদা কিন্তু চিৎকার করে ওঠে, ওই মোমেন্টটাতেই। হ্যাঁ, আমি যেদিনকে বলে, তুই সব কোত্থেকে জানলি? বলে, না আমি একদিন রাত্রিবেলা ছিলাম, আমি তো দরজার ভিতরে দেখি, তুই কিছু দেখেছিস? বলে, না আমি তো দেখতে পাইনি, আমি দরজার বাইরে ছিলাম। বলে, তুই এইভাবে কারুর নামে তুই বদনাম তুই দিতে পারিস? কেন ওনার রুমে কিছু করতেই পারে, সেটা তো আমাদের ক্ষতির কোনো কথা না। বলে, না ক্ষতির কোনো কথা নয়, কিন্তু আমার জিনিসটা ভালো লাগছে না। হ্যাঁ, এইবার ওর যে মেসো এসছে, ওর মেসো কথাটা শুনে নেয়। বলে, কি হয়েছে গো? তখন বলছে, এরা কোথা থেকে এসছে, ভাড়াটিয়াদের কথা জিজ্ঞাসা করছে। তখন বলছে, বলে এই তো কোন জায়গা জানি বললো, সেখান থেকে তো এসছে বললো। হ্যাঁ, কিন্তু বলে কোন জায়গা সেটা না ওর মা মনে করতে পারছে না। বলে, এগুলো না তোমার
ইয়েই জানবে, আমি তো খুব একটা জানি না, নিহারিকার নীলুর বাবাই জানবে, তুমি বলছো নীলুর বাবার কাছ থেকে জিজ্ঞাসা করো। বলে কেন হঠাৎ তুমি ওদের বাড়ির জায়গার কথা জিজ্ঞাসা করছো? বলে না, ভাড়া দিতে গেলে তার পুরো হিস্ট্রিটা জানা দরকার, সে কোত্থেকে এসছে, কী এসছে, কেন আসছে, আগে কোথায় ভাড়া ছিল, এবং এখনকার প্রমাণপত্র, মানে এগুলো কিছু কি নিয়েছো? তখন হচ্ছে এগুলো সবই নীলুর বাবা জানে। আমি তো এই ব্যাপারে বাড়ি, নীলুর বাবা জানে, তোমারও তো জানা দরকার, কারণ বাড়িতে তো তুমিই থাকো। ও চলে যায় স্কুলে, দাদাও চলে যাচ্ছে, তার বাড়িতে তো তুমি একা, তোমার একটা সিকিউরিটি নেই, এইভাবে বলছে। তো বলছে দাঁড়াও, নীলুর বাবাকে আজকেই আমি জিজ্ঞাসা করি। এবার ব্যাপারটা হয়েছে, নীলুর বাবাও তখন সে সময়টা অসুস্থ ছিল, যেহেতু ওর পা এই ব্যাপারটা, তো ও না ওর বাবাকে আর এই ঘটনাগুলো, নীলুর বাবাকে এইসব ঘটনাগুলো জানানো হয়নি। এবার পরের দিন সকালবেলা ওরা ঠিক করলো মানে নিয়ে যাবে ছেলেকে। তো রাত্রিবেলা অবশ্য এই সবই ঘটনা মানে কথাবার্তাগুলো হচ্ছে। সেদিনকে রাত্রিবেলা কিন্তু কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক ছিল, ঠিক আছে। গায়ে হাত টাত দিয়ে দেখছে না, জ্বরও নেই, ঠিক আছে। হঠাৎ দেখা যাচ্ছে ছেলে নর্মালি কথাবার্তা বলছে, রবি বলে আমরা সকালেই বেরিয়ে যাব, এটা বলছে। সকালে বেরোবে, ঠিক 6টা কি 7টা বাজে ওকে ডাকছে, রবি ওঠ, চল আমরা এবার বেরোবো, বেরোতে হবে, চল স্নান করে নিবি। গিয়ে দেখ, মানে গায়ে হাত দিয়ে দেখছে হাত টাচ করা যাচ্ছে না, ধুম জ্বর, মানে কী বলবো, মানে 103 মনে ছাড়িয়ে গেছে এরকম। বলে ওরে, ও তো গা পুড়ে যাচ্ছে আগুনে। হ্যাঁ, তখন এবার নিহারিকার মা বলছে এই অবস্থা ওকে নিয়ে যাবি কি? বলছে এটাই তো হচ্ছে, মানে কখনো ভালো থাকছে, কখনো খারাপ থাকছে, কারণটা কি তাই তো বুঝতে পারছি না, খাচ্ছেও তো ঘরেরই খাবার। এই মুহূর্তে ওই যে ভদ্রমহিলা, সে কী করেছে, ওই কিছু রুটি তরকারি ফরকারি এগুলো নিয়ে এসছে। তো বলছে আরে তোমাদের তো এরকম খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, তোমরা তো ঠিকঠাক মতন রান্নাবান্না করতে পারছো না, এই না আমার ঘরে হয়েছে, এটা আমি তোমাদেরকে দিলাম। এরই মধ্যে রবির যে বাবা, সে এসছে, মানে ও তো ওখানেই ছিল। ওনাকে দেখেই ওই মহিলা আচ্ছা আচ্ছা আমি আসছি বলে রেখে দিয়ে চলে গেল। এবার না ওর এরকমভাবে যখন মহিলা চলে যায়, ওই রবির যে বাবা কিন্তু এইভাবে মহিলাকে দেখে নিল আপাতমস্তক। হ্যাঁ, ঘরে গিয়ে ওই ভদ্রমহিলা কিন্তু সবসময় দরজা খোলা রাখতো, দেখা যাচ্ছে ঠাস করে দরজাটাকে দিয়ে দিয়েছে। এবার ওরা বলছে যে, নিহারিকার যে বাবা বলছে যে দেখো ওর তো অসুস্থ, এই অবস্থায় তুমি ট্রেনে করে ওকে কী করে নিয়ে যাবে, পসিবল না, তার চাইতে 2 দিন থাক, দেখো তোমরা দেখো কি করবে, আমাদের তো ধারে কাছে হসপিটাল আছে, সেরকম যদি ভালো চাও ওকে তাহলে হসপিটালে তুমি অ্যাডমিট করিয়ে নাও। হ্যাঁ, কিন্তু ওইখানে চাইতে ট্রিটমেন্টটা তোমার এখানেই ভালো হবে। তখন রবির বাবা বলছে এটা কোনো ডাক্তারের ট্রিটমেন্ট না, এটা কোনো ডাক্তারের ট্রিটমেন্ট কাজে আসবে না। আমি বলছি মানে ডাক্তারের ট্রিটমেন্ট কাজে আসবে না? তখন সবে বাথরুম থেকে আর কি বেরিয়েছিল, হাতের গামছাটা এইভাবে থাকে না ঝাড়ান দেয়, ঝাড়ান দিয়ে এইভাবে ঘরে চলে গেছে। যে কী হলো, এইভাবে কথা বললো কেন? সবাই না এই ওর মুখ চাওয়াচাই করছে, নিহারিকা তো কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, না এটা তো কী বললো, ও কী কথা বলে গেল, এই শোনো আমাকে তো অফিসে যেতে হবে, আমাকে তো আর বাড়ি বসে থাকলে চলবে না, দেখো তোমরা যেটা ভালো মন্দ করো, ভালো মন্দ যেটা বোঝো সেটা করো, আমি এগোই, আমাকে যেতে হবে। এই বলে করে ও অফিসে বেরোবে বলে তৈরি হতে গেছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে। মাসি, মানে 2 মাসি আর কি, মানে নিহারিকার মা আর নিহারিকার মাসি দুজনেই ঘরে বসে কথাবার্তা বলছে। পাশের ঘরে দেখা যাচ্ছে ওর দাদা বলছে আমাকে অত সহজে নিয়ে যেতে পারবি না, আমাকে অত সহজে নিয়ে যেতে পারবি না, আচ্ছা, আমাকে ওর থেকে আলাদা করতেই পারবি না। এটা কিন্তু একটা মেয়ের গলা। আচ্ছা, তখন তুমি বলছো মা ঘর থেকে মেয়ের গলা আসছে, তো ওরা না কেছি মেয়ে গিয়ে দেখছো না ওরকম শুয়ে রয়েছে যেরকম, আপনি তো দুজনেই মেয়ের গলা পেয়েছে। হ্যাঁ, বলে এই রবি তাকিয়েছে, ডেকেছে ওকে, তাকিয়েছে এইভাবে,
দেখছে চোখ পাকিয়ে, চোখ যেই এরকম আগে ছিল চোখ পুরো লাল, কটকট করে ওর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলছে, আমাকে নিয়ে যেতে পারবি না, আমাকে নিয়ে যেতে পারবি না। মা এরকম দেখে না ওর মা মাসি দুজনেই না রুম থেকে পালিয়ে এসছে, বেরিয়ে এসছে, বেরিয়ে এসে সোজা রাস্তায়। হ্যাঁ, এবার ওই মোমেন্টে রবির যে বাবা সেও ছিল না, সে কিছু একটা কারণ হয়তো কিছু বুঝতে পেরেছিল, বেরিয়েছিল, কোনো কাজেই বেরিয়েছিল দরকারবশত। এবার ও বলছে ফোন করে কি নিহারিকা নীলুর বাবাকে খবর দেবো? হ্যাঁ, ও তো সেও দূরে রয়েছে, কাকে খবর দিই, মানে ওরা না তখন কাকে বলবে, কাকে ডাকবে, যাই যাই, আরে আমাদের পাশে, ওরা না কী করেছে, ভাড়াটের ঘরেই গেছে, ভাড়াটের ঘরেই গেছে। এবার দরজাটা, এই দরজাটা কি বন্ধ ছিল না ছিটকানিটা লাগেনি ঠিক মতন, যখন ঢুকেছে দেখে কি ওর মা থাকে না ওই কি বলবো, মুসলিমরা যেরকম ঝাড়ে, যেরকম কালো পোশাক পরে, ঠিক ওরকম বেশ পরা, সন্ধ্যাবেলা কিন্তু, ঠিক আছে। আর দেখছে এরকম ছোট্ট একটা ওই থাকে না ওই যজ্ঞের ট্রেফে থাকে, ওর মধ্যে না কিছু একটা করছে, একদিকে কঙ্কালের মাথা, একদিকে কঙ্কালের হাড়, এইটুকু একটা পুতুল, সারা পুতুলটার গায়ের মধ্যে সুই ফোটানো, কম করেও 50টা সুই পুতুলটার গায়ের মধ্যে। ওইটা দেখে বলে, তোমরা এগুলো কী করছো, মানে ওই মোমেন্টে দেখে না দুজনেই স্টান, মানে এরকম তো চোখের সামনে ওরা কখনো দেখেনি। বলছে এগুলো কি করছো তোমরা? ওরা না মানে হকচকিয়ে গেছে, তখন এ ওদিকে তাকাচ্ছে, ওর দিকে, মানে এ ওদিকে, মানে কি ওই মহিলা রয়েছে, আর ওই মহিলার যে যার কথা বলেছি যে প্রায় আসতো যেই মহিলা, ওই ব্যক্তিও কিন্তু ওখানে রয়েছে তখন। এইটা নিয়ে প্রশ্ন করেনি ওরা কখনোই যে এই মেয়েটি এখানে বারবার আসে কেন, ঠিক আছে। তখন না বলছে বেরিয়ে যাও, বেরো 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 বেরো, বেরিয়ে যাও, এই করে ওদেরই বাড়ি থেকে, ওদের ঘর থেকে ওদেরকে তাড়াচ্ছে, মানে নীলুর বাবা মা, নীলুর মা এবং মাসিকে। হ্যাঁ, মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, এই মানে পজিশান, ঠিক পজিশানে তোর ওপর মানে একটা বেবানার জায়গায় পড়ে গেছে। হ্যাঁ, তখন ও বলছে এ তো প্রায়, এবার তো প্রশ্ন জাগবে যে কী হচ্ছে ব্যাপারটা, শিগগিরে বেরো, শিগগিরে বেরো, বেরিয়ে যাও, তুমি আমার এই প্রার্থনা, গুরুদেবের প্রার্থনার মধ্যে তোমরা কেন এসছো? গুরুদেবের প্রার্থনা? এটা কিসের গুরুদেবের প্রার্থনা? গুরুদেবের প্রার্থনা এইভাবে হয়? তুমি গুরুদেবের প্রার্থনা জানাচ্ছ আমাকে? নীলুর মা কিন্তু একটু ভীতু, কিন্তু রবির মা কিন্তু সাহসী ছিল। তখন আমরা এখান থেকে যাব না, তুমি এগুলো কি করছো, এগুলো কি? এবার কি করছে, পুতুলটাকে হাতে নিয়েছে, পুতুলটাকে হাতে নিতে গেছে, তখন ওই যে মহিলা বলছে সর্বরা ধরবে না, খবরদার, কোনোটাতে টাচ করবে না, এ যদি এদিক ওদিক হয়েছে তোমাদের কিন্তু সর্বনাশ হবে। ওর মাথা বলছে হায় হায় হায়, ই আমার কি ক্ষতি করলো, তোমরা, তোমাদের কি ঘর ভাড়া দিয়ে তোমরা এগুলো কি করছো? হ্যাঁ, এমন অবস্থা হয়েছে তখন ঘরে যে নীলুর বাবা, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, মানে ওই তো ওর তো পায়ে তো ব্যান্ডেজ হয়েছে, ওটা যাতে কত দূর কী হিল করেছে এটার জন্য ভদ্রলোকও গেছিলো ডাক্তারে। এবার ওই রবির যে বাবা সেও গেছিলো, এবার রবির বাবা একটা কাজেও গেছিলো, বলেছিল ফেরানোর সময় যে ওদের আসতে একটু দেরি হবে। বলছে আমি তো যাচ্ছি, একবার আমি দাদাকে নিয়ে একবারে ইয়ে থেকে, ডিসপেন্সারি থেকে একবারে আমি ডাক্তার দেখিয়ে একবারে আমি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এবার ওই সব দেখে মানে বলে না উপস্থিত বুদ্ধি লোপ পায়, মানে একটা যে ফোন করবে, ওরা এটা ভুলে যাচ্ছে যে ওদের ঘরে ফোন রয়েছে, ফোন করলেই তো জানতে পারবে। এবার বাড়িতে তখন নিহারিকাও ছিল না। হ্যাঁ, তখন বলছি এ কী করবে, তখন এমনভাবে ওই মহিলা দুটো ওদের দিকে চোখ পাকিয়ে আসছিল, মনে যে ওদেরকে গ্রাস করে খেয়ে নেবে। তখনই মানে কিছুক্ষণের জন্য না নিহারিকার মা কিন্তু পুরো হিপনোটাইজের মতন হয়ে গেছিলো। মা ওর মাকে বলছে তুমি এখানে এসে বসো। এবার পাশ থেকে রবির মা বলছে এই তুই যাবি না, এই তুই যাবি না। ওনা কী করলো, হাতটা ছাড়িয়ে নিয়ে ও ঠিক ওর কথা মতন ওর পাশে গিয়ে বসে পড়লো। হ্যাঁ, মানে তোমার কথা এখানে চলবে না, তোমার কথাই বাড়িতে কেউ শুনবে না। এইটা শুনে ও তো তখন বুঝতে পারলো জিনিসটা, তখনই শুনছে ওর ছেলে ওই ঘর থেকে হা হা হা, বলেছিলাম না আমাকে নিয়ে যেতে পারবি না, বলেছিলাম না আমাকে নিয়ে যেতে পারবি না। ও পাশের ঘরে গেছে, গিয়ে দেখছে ওর ছেলের চেহারাটা মানে মানে কি বলবো, অটোমেটিক পাল্টে যাচ্ছে, মানে ওটা যে ওর ছেলে,
চুলগুলো সব খাড়া, সারা গায়ে নিজেই কী করছে, এরকম নখ দিয়ে আঁচড় কাটছে নিজের গায়ে। আর ওই যে ছিদ্রগুলো যেগুলো ছিল, সূচের ছিদ্র, সেগুলো মনে যেন আরও প্রকাশ পেয়ে উঠছে, প্রকট হচ্ছে। হ্যাঁ, এসব না ওর মা দেখে না, ওর মা না এদিকে খুঁজছে ওদিকে খুঁজছে, দেখছে গঙ্গা জল কোথায় পায়। হ্যাঁ, এবার জানে না, স্বাভাবিক, এই ঘরে তো থাকে না, কি করবে, হাতের কাছে তখন দেখেছে ফোন। তখন ফোনটা দেখুন মাথা বুদ্ধি এসছে, আমি একটু ফোন করি। হ্যাঁ, ফোনটা করেছে, ফোনটা করতে যাবে, ছেলে এসে কি করলো, ফোনটা ধরে নিয়ে এইভাবে পুরো ফোনটাকে ছুঁড়ে এইভাবে ফেলে দিল। কোন ছেলে? যেটা রবি। ও রবি। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি অসুস্থ, নিয়ে ছুঁড়ে এইভাবে ফেলে দিল। আর ওই যে যাদের ঘরের ছেলের কথা বলেছি, যে 2 মেয়ে 1 ছেলে, ওর ছেলের মুখে কোনো কথাই নেই। ও হচ্ছে মানে পুরো কাঠপুতুল যেরকম বলে, ওরকমভাবেই ওকে দেখতো সবাই বসে থাকতে। মানে ছেলেটাকে খুব একটা বেরোতেও দেখতো না, কারোর সাথে কথা বলতেও দেখতো না। মানে ও কিন্তু কলেজ গোয়ার ছেলে ছিল, ঠিক আছে, বয়সটা ওরকমই ছিল, কিন্তু ওকে কোথাও কলেজেও ওকে যেতে দেখেনি। আর এইটা নিয়েও কখনো ওরা প্রশ্ন করে, মানে ভাড়াটে আছে, তার ছেলে তার মেয়ে কী করছে না করছে তা দিয়ে তো আমাদের দরকার নেই, এরকম বলেছে। আর তাও যখন জিজ্ঞাসা করেছে তখন বলেছে, না আমার ছেলে একটু অসুস্থ, ও বাইরের লোকদেরকে ভয় পায়। ঠিক আছে, এই বলে জিনিসটাকে এড়িয়ে গেছিল। কিন্তু প্রশ্নটা তো এখানে, তাকে বাইরের লোককে ভয় পাবে কেন? তো এই কোয়েশ্চেনগুলো কি ওর মা আর কি নিহারিকার মা কিন্তু কখনো করেনি। আর বাড়িতে আমি প্রথমেই বলেছি, নিহারিকার মাই কিন্তু অল দ্য টাইম থাকতো। নিহারিকাও স্কুলে, ওর বাবা কাজে, বাড়িতে আর ওর আর কোনো ছেলেমেয়ে ছিল না। আর এক তো এই দাদা আসলো বলে এই। এবার দেখছে ওই যে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল, তখন রবির মা বলছে, এই তুই কী করলি রে, তুই ফোনটাকে ফেললি কেন? ও কী করেছে, ছেলের 2 হাত, শত ওর ছেলে, হ্যাঁ, ছেলের হাত দুটোকে ধরেছে। তোর কি হয়েছে, তুই এরকম করছিস, ঝড় নিয়ে, মানে রীতিমতন ওর মায়ের সাথে ছেলের সাথে একটা ধস্তাধস্তি। এবার এখান থেকে ও ডাকছে, দিদি আয়, দিদি, মানে নীলুর মাকে, নিহারিকার মাকে। ওর মার তখন কি হয়েছে, ওর মা পুরোপুরি না অন্যরকমভাবে রয়েছে। মানে ওর মাকে যে ডাকছে ও কিন্তু শুনতে পাচ্ছে, কিন্তু ও যে উঠবে মনে করছে ওর বডিটা ওখানে কেউ ওকে ভূমিষ্ঠ করে রেখে দিয়েছে, মানে ওঠার ক্ষমতা নেই। মানে ও চোখটা ঘোরাতে পারছে কিন্তু বডি তুলতে পারছে না ওখান থেকে। হ্যাঁ, আর এই সব জিনিস দেখে না, মানে নিহারিকার মা না কিছুটা হলো মনে হচ্ছিল মানে যেন অজ্ঞান হয়ে যাবে। মানে ওই ঝাঁঝালো ওই জিনিসও নিতে পারছে না, এমন অবস্থা। এরই মধ্যে কি হয়েছে, 2 জনই ঢুকেছে, ওই রবির বাবা আর ওদিকে নিহারিকার বাবা। ধরে রিক্সা থেকে নামিয়ে ঘরে ঢুকে চিৎকার চেঁচেমেচি শুনে ঢুকেছে। কি হয়েছে এই ব্যাপার। হ্যাঁ, তখন বলছে, এবার কি হয়েছে ব্যাপারটা, নিহারিকার বাবা আর ওদিকে রবির বাবা এই মুহূর্তে বাড়িতে ঢুকেছে। ঢুকে দেখছে ঘর ভর্তি ধুয়ো, কটা হবে, 8টা, 8:30, 9টা এরকম হবে, ঘর ভর্তি ধোঁয়া। আর এদিক থেকে দেখতে পাচ্ছে ও চিৎকার করছে। হ্যাঁ, সাথে গেছে। এবার নিহারিকার বাবা বলছে, তুমি গিয়ে দেখো, তোমার ছেলেকে সামলাও। এবার অত তো তাড়াতাড়ি ফার্স্ট ওর বাবা হাঁটতে পারছে না, কেন ওর বাবা যেতে পারছে, কারণ ওর বাবার পায়ে তখনও ব্যান্ডেজ, পুরোপুরি ওর বাবার পা ঠিক হয়নি। এবার তখন গেছে কি যায়নি, দেখছে যে ছেলে এরকম। হ্যাঁ, মানে ওর মাকে খাটে ফেলে রেখে ওর মার গলা চেপে ধরেছে ছেলে। তখন তোকে মেরে ফেলবো। এরই মধ্যে ওর বাবা এসে কি করেছে, ওর চুল এরকমভাবে ধরে, মানে নিজের যে গুরুদেব আছে, ইষ্টদেবতা, তার মন্ত্র জপ করতে থাকে। ওখানে এরকম ফু দিচ্ছে, ওকে মন্ত্র করছে আর ফু দিচ্ছে। যেই ফু দিচ্ছে, হঠাৎ না দিতে দেখছে ছেলেটা না শান্ত হয়ে এরকম নেতিয়ে পড়েছে। ওকে ধরে খাটের মধ্যে যে ফেলেছে, ওর মা বলছে, রবির মা বলছে, তুমি যদি এখন না আসতে ও আমাকে মেরেই ফেলতো। ইতিমধ্যে বলছে যে ওর মা কই, নীলুর মা কোথায়, ঘরে গেছে। অটোমেটিক গিয়ে দেখছে কি ওদের বেশভূষা সব চেঞ্জ, বুঝতে পেরেছো, মানে যারা এইসব কীর্তিকলাপ করছিল ওদের বেশভূষা চেঞ্জ। হ্যাঁ, তখন হঠাৎ ওকে বলছে, কি দিদি, পাশের ঘরে এত আওয়াজ হচ্ছে আর তুমি এখানে। বলে, আওয়াজ কোথায়, আওয়াজ মানে এত কিছু হয়ে যাচ্ছে, তুমি এখানে বসে কী করছো?
নিহারিকার মার কিন্তু কিছু মনেই নেই, কি হয়েছে কি দেখেছে কিচ্ছু মনে নেই। আচ্ছা। নিহারিকার মা কিন্তু কিছু, নিহারিকার মা বলছে আমি এখানে কি করছি, আমি এখানে কেন, বলে সেই প্রশ্ন তো আমি তোমাকে করছি, তুমি এখানে কি করছো। তখন রবির মা বলছে দিদি তুই চলে আয়, তুই চলে আয়, তোর সাথে আমার কথা আছে, চলে আয়। হ্যাঁ, এবার ওরা বুঝতে পারছে যে জিনিসটা কিন্তু এবার প্রকাশ পেয়ে যাবে, কারণ কি রবির মা তো সব দেখেছে, রবির মাকে কিন্তু পারেনি গ্র্যাপ করতে। এবার ওই যে মহিলা যারা, তারা বলছে, মানে যারা ভাড়া নিয়েছে তার সঙ্গে যারা এইসব কাজ করছিল, তারা বলছে জানেন দাদা আপনার না ইয়ের কিছু ব্যাপার আছে আপনাদের বাড়িতে, আমাদেরকে মনে হয় খুব একটা আপনারা পছন্দ করছেন না। দেখুন আমরা তো আমাদের কিছু সমস্যার জন্যই না বাড়ি ভাড়া নিয়েছি, নইলে বাড়ি ভাড়া কি আর সাধের সাধের নেয়, এরকম ওই দিদি এসে কী সব বলছিল আমাদের নামে। তখন ওই মোমেন্টেই বলছে, রবির মা বলছে একদম চুপ করে থাকো, তুমি একদম কথা বলবে না, আমি সব দেখেছি, কি করেছো কি করনি আমি সব দেখেছি, ঘরের মধ্যে বসে তোমরা কি করছিলে আমি সব, কই কিছু তো করিনি, তুমি দেখো তো, তুমি দেখো কি করেছি। তখন ওই যে ঠাকুর মশাই মানে রবির বাবা, সে বলছে তোমাকে কিন্তু আমি চিনি, এই যে চিনি বলেছে ওনা এইভাবে তাকিয়ে রয়েছে, মানে চোখ ফেরাচ্ছে, আবার তোমাকে আমি খুব ভালো মতন চিনি, তুমি কি করতে চেয়েছো তাও আমি জানি, কিন্তু তুমি তোমার কাজে আমি সফলতা আসতে দেব না, তুমি যতই চেষ্টা করো তুমি সফলতা পাবে না। তুমি কি ভেবেছিলে আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেবে? ইমা কি বলছেন দাদা, এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। এবার নিহারিকা যে সেই সময় নিহারিকা ভাবে যে বাড়ির মধ্যে এটা হচ্ছে কি, মানে একটা তাণ্ডব, বলে আমাদের বাড়ি ছিল সবচাইতে শান্ত, সেখানে আমাদের বাড়ি এখন হয়ে উঠেছে সবচাইতে অশান্ত। এমনকি রাত্রিবেলা দেখা যেত ছাদের উপর, ওদের কিন্তু দোতলা বাড়ি, তিনতলায় ছাদ, ছাদের মধ্যে বসে কেউ মানে করছে, মানে কেউ কিছু একটা করছে ছাদের মধ্যে, মানে মানুষের ঠিক মানুষের পায়ের আওয়াজের মতন লাগে না, কিন্তু মনে হতো রাত্রিবেলা কেউ হেঁটে যাচ্ছে, রাত্রিবেলা কেউ কিছু বিড়বিড় বিড়বিড় করছে। হ্যাঁ, জোরে জোরে হাসির আওয়াজ ছাদের মধ্যে, মহিলারই আওয়াজ, ঠিক আছে। তো এই সব ঘটনাগুলো না ও আস্তে আস্তে বুঝতে পারছে যে কোন দিকে যাচ্ছে রহস্যটা, মোড়টা কোন দিকে নিচ্ছে। এবার দেখো রাত্রি 2টা-2টার সময় তুমি এমনি এমনি তো ছাদে যাবে না, হ্যাঁ, কিন্তু কি নিহারিকা কিন্তু আওয়াজগুলো পেত যে ছাদে কিছু একটা হচ্ছে, কেউ কিছু ছাদে কিছু একটা করতে চাইছে। হ্যাঁ, এমনও হয়েছে যে যখন ছাদে গেছে ও দেখেছে কি গুঁড়ো গুঁড়ো কালো কালো সব ছাই ছাদে, ঠিক ছাদের মিডলটাতে, মনে হচ্ছে ওখানে বসে মনে হয় কেউ কিছু করেছে। এইগুলো না ও আস্তে আস্তে মানে মানে মিলাতে আরম্ভ করে, পাজেল সেট করতে আরম্ভ করে। তা ও তো এই কথাগুলো মাকে বলেনি, কারণ ও জানে ওর মা এগুলো বিশ্বাস করে না, ঠিক আছে, মাকে বলেও কোনো লাভ হবে না। ওর বাবাকে যে বলবে, ওর বাবা তো অর্ধেক সময় ঘরেই থাকতো না। তখন এই সব কথাগুলো যখন হচ্ছে, কথা উঠে আসছে, মাঝখান থেকে নিহারিকা তখন বলছে যে মেশো, আমি কিন্তু অনেক কিছু লক্ষ্য করেছি, তোমাকে আমি সব বলবো। বলে আমি জানি, তোকে কিছু বলতে হবে না, আমি সব জানি, এই অশান্তি কিসের জন্য কাদের জন্য আমি সব জানি। এবার অ্যাকচুয়াল ঘটনাটাতে আসি। এই যে ছেলেটিকে কথা আমি প্রথমে বলেছি, খুব সুঠাম সুদর্শন ছেলে ছিল, খুব হ্যান্ডসাম ছেলে। এই যে যারা মানে এই যাদেরকে ভাড়ার কি রেন্ট দিয়েছিল, ওরা অলরেডি অনেক জায়গায় অনেকের ক্ষতি করেছে, আর এই যে রবির বাবা, ও হচ্ছে তার প্রতিকার করত। আচ্ছা, এর প্রতিকার করেছে। আচ্ছা, এইবার এই সব ঘটনা যখন ঘটছে, এইসব ঘটনা যখন হচ্ছে, এবার ওরা তো জানে না যে ওর বাবা যে এত উচ্চ ইয়ের আছে, হ্যাঁ, উচ্চমানের মানুষ, ওরা তো বুঝতে পারেনি যে এরকম লোকের সাথে হয়ে যাবে, দেখা হয়ে যাবে। ওখান থেকেই মানে দেখা মাত্রই আমি বলেছি যে মহিলা কিন্তু ওকে দেখা মাত্র ঘর থেকে বেরিয়ে চলে গেছিল। হ্যাঁ, অনেকবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার তখন ঠিক করলো
যে এইবার কিন্তু মানে বলছে যে এবার কিন্তু তোদের শেষ, এভাবে রবির বাবা বলছে, আর ছাড়বো না। তোদেরকে অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, তোরা অনেক সর্বনাশ করেছিস। মানে কি এই মহিলা এবং ওই যে এরা না কাইন্ড অফ দেখো ভালো ওঝাও আছে, খারাপ ওঝাও আছে, ভালো তান্ত্রিক আছে, খারাপ তান্ত্রিকও আছে। ওরা হচ্ছে বলতে গেলে না ওরা না উইচক্রাফট, মানে ওরা উইচের সাধনা করত, নিজের গায়ে রক্ত কেটে উইচকে, মানে যেটা যারা এগুলো সাধনা করে তারা বলতে পারবে ভালো, মানে তাকে দান করা, মানে সন্তুষ্ট করা, এগুলো করতো। এক একজনকে ওরা টার্গেট করে রাখতো। এই যে প্রথম যখন এই ছেলেটিকে দেখে নিহারিকার দাদাকে, প্রথম ইয়েতেই কিন্তু ওই মহিলার যে মেয়ে তার কিন্তু এই ছেলেটিকে ভালো লেগে যায়। আচ্ছা, এমনও হয়েছে, মানে এটা আস্তে আস্তে জিনিসটা বেরিয়েছে, ছেলেটিকে এরকম প্রপোজালও দিয়েছিল, কেন প্রায় কিন্তু ছেলেটা মানে মেয়েটি কিন্তু আসতো এই বাড়িতে, এবং ছেলেটি নাকচ করে দেয়। ওই যে নাকচ করেছে ওতেই ওর রাগ। নাকচ কেন করলো? তার মানে তুমি যদি আমার না হও আমি কাউকে তোমার পেতে দেবো না, এরকম একটা টার্গেট নিয়ে এই ছেলের পিছনে এরাই সব কীর্তিকলাপগুলো চালাতো। ওই যে দেখা গেছে যে পুতুলের মধ্যে যে সুইগুলো ভরা সব ওরই নাম, ওরই। শুধু তাই না, যখন রুমের ভিতরে গেছে ঠাকুরমশাই, যে মানে রবির বাবা যখন গেছে, গিয়ে দেখছে ছেলের রুমাল, ছেলের জামা, কোত্থেকে ছেলের চুল পেয়েছে, কোত্থেকে পেয়েছে সেটা কেউ জানে। যাই হোক, হয়তো চুল আশ্রিয়েছে, চুল পড়েছে, কারণ আমি আগেই বলেছি ওরা হুটহাট করে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যেত। অনেক কিছু যেগুলো ছেলেটার জিনিস। তখন নিহারিকা গেছে, নিহারিকা গিয়ে বলছি বাবা এটা তো আমার দাদার, দাদাকে আমি গিফট করেছিলাম, মানে দাদার ঘড়ি, ঠিক আছে, আরও মানে ওর দাদার গেঞ্জি, ইটি, অনেক জিনিসপত্রগুলো, ওর বেশ কিছু জিনিস দেখছে ওই ঘরের মধ্যে রয়েছে। আর কীরকম একটা, এটা হচ্ছে পিছন দিকের ঘরটার মধ্যে না এরকম সার্কেল করা, ওর মধ্যে পুতুলটাকে বসানো, আর ওই ঘরের দরজা না সবসময় দেওয়া থাকতো। ওই একটা ঘরের মধ্যে বসা, একটা ঘরের মধ্যে করা, এরকমই করতো। যদি কেউ এসে যায় ওই ঘরটার মধ্যেই, ভিতরে যে আরেকটা ঘর আছে ওটা কিন্তু ওরা খুলতো না, এই যারা ভাড়া নিয়েছে তাদের কথা বলছি। বলতো এইগুলো কি, সব যখন বেরিয়েছে এবার উপরে তো ধরা পড়ে গেছে, তখন বলছে রীতিমতন থ্রেট দিচ্ছে এই মহিলা, যে তুই যদি আমার কোনো খারাপ করতে চাস তোর ক্ষতি আমি এখানেই করব। এবার তুই আমার কি ক্ষতি করবি, তোকে আমি তুই বাড়ি থেকে যেতেই দেবো না, তুই বাড়ি থেকে বাইরের পা দে। বিশ্বাস করবে না, বাড়ির মধ্যে বলে তখন কোথা থেকে হা 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 মানে বিকট আওয়াজ, চারিদিক দিয়ে মানে জিনিসপত্র উথাল পাতাল হচ্ছে, মানে অটোমেটিক, বলে কি বাড়িটার মধ্যে মনে হয় ভূমিকম্প, মানে কাঁপছে, টেবিল ল্যাম্প বলো, চেয়ার বলো, মানে আর ওরকম অট্টহাসি। তখন রবির বাবা কি বলছে, ইয়েদেরকে বলছে, রবির মা আর ওই নিহারিকারিকে, তোরা ঘরে যা, দাদাকে দেখ, দাদাকে ধরে রাখ। মানে ওর মধ্যে এমন কিছু একটা পুশ করেছে যেটা কি না আস্তে আস্তে ও দাদার ভিতরের থেকে শরীরের যত রক্ত সব শোষণ করে নিচ্ছিল। মানে ওর মধ্যেই ও আলাদা একটা প্রেতই ওকে চালান করে দিয়েছে, যে কিনা আস্তে আস্তে ওকে পুরোটা নিয়েই নেবে, মানে শেষ। আর এদের টার্গেটই ছিল মানে ইয়াং ছেলে দেখলে গ্র্যাব, তাকে দিয়ে নিজেদের মতো নিজের চালনা করবে। এমনকি এই মহিলা নিজের ছেলেকেও বোকা পাঠা বানিয়ে রেখে দিয়েছে যাকে বলে, মানে ছেলেটিকে পুরো তার মুখটাকেই বন্ধ করে দিয়েছে, মানে সে কিছু বলতে পারবে না। কেন? এই ছেলেই হচ্ছে ডিফেন্ড করেছিল, অবজেকশন দিয়েছিল, তুমি এরকম কাজ করছো, লোকেদের ক্ষতি, আমি এটা গিয়ে সবাইকে বলে দেবো। এই যে বলে দেবো বলেছে সেই দিনই মানে এমনই মা তার ছেলের মুখ পুরো অফ করে দিল। মেয়ে দুটো তো তখন, মেয়ে দুটো ছোট, মানে ছেলেই বড় ছিল, মেয়ে দুটো ছোট, মেয়ে দুটোকে তো মানে এমন করেছে, হিপনোটাইজ করে রেখেছে, মা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, মানে এইরকম ব্যাপার। আস্তে আস্তে রবির যে বাবা বলছে
তুই এখনই বল যে তুই কি কি করেছিস আমার ছেলে, তোকে এই ঘর কি এই দরজার বাইরে তোকে যেতে দেবো না, তুই বল, বলে আমার শক্তির কাছে কিন্তু তোরা পারবি না। এবার একটা মানে রীতিমতন রেষারেষি, বলে তুই আমার এখান থেকে সরিয়ে দে, আমি এখান থেকে যাবোই, তুই আমাকে আটকাতে পারবি না। তখন রবির বাবা বলছে দেখি তুই আমাকে কী করে এখান থেকে সরাস। হ্যাঁ, মানে এমন একটা চলছে, কোথাও কিছু নেই, কিন্তু ঘরের মধ্যে মনে যেন ঝড়। ওই ঘরটার মধ্যে মানে রীতিমতন বলছে ফেলে দেবে, মানে এত ঝড়, জিনিসপত্র এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর ওদিক থেকে শুনতে পাচ্ছে ওর ছেলে মানে রবি যে একা হচ্ছে আহ আহ মানে কষ্টের, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে বাঁচতে দাও, এরকম করছে। বলে তোকে ভালোভাবে বলছি, তুই এখনই থাম, নইলে তোকে কিন্তু আমি এখানেই শেষ করব, রবির বাবা বলছে। তখন ও কি করছে, যখন দেখছে সোজা আঙুলে ঘি উঠবে না, ও ওই ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে। জপ করে করে নিয়ে হাতের মধ্যে ওর কিছু একটা ছিল ভদ্রলোকের, রবির বাবা নিয়ে না ওর মহিলার মুখের মধ্যে এরকম মারে। এই ফুটা মারাতে মহিলা কী করেছে, প্রায় 10 হাত ছিটকে যায়, ছিটকে গিয়ে ওই যে যার মধ্যে গণ্ডিটা করেছিল ওটার মধ্যে গিয়েই পড়ে গেছে। পড়ে গিয়ে ওইটা না অনেক কিছু ছিল ওর মধ্যে, গণ্ডির মধ্যে দেখা গেছে ছেলের জামা কাপড় জিনিসপত্র ওরকম পুতুল টুতুল ওর মধ্যে গিয়েই পড়েছে। যে স্কেচটা এঁকেছিল সেই স্কেচটা নষ্ট হয়ে যায়। তখন দেখা যাচ্ছে ওর ছেলে বলছে বাবা বাঁচাও, বাবা বাবা, ও আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না, এই ব্যাপার। দাঁড়া, এ কী করেছে, তারপর কোথা থেকে ঝোলা থেকে ওর বাবার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের থেকে ঝোলা বার করে নিয়ে একটা মন্ত্রপুত জল ঘরে ওই মহিলার গায়ে সারা জায়গার যত আছে জিনিসপত্রের মধ্যে ছেড়েছে। আর ওরা তখন বলছে করবি না, করবি না, আমার এতদিনের সাধনার জিনিস তুই নষ্ট করতে পারিস না, তুই নষ্ট করতে পারিস না। ও বলছে নষ্ট তোর সব কিছু আজকের পর থেকে শেষ, তুই কি ছিলিস, তুই এত মানুষের ক্ষতি করেছিস, আজকের পর থেকে তুই নিজে নিজেকে চিনতে পারবি না। হ্যাঁ, যে যা পারছে, যখনই যেখানে দিচ্ছে না, নিহারিকা দেখেছে মানে কি কালো ধোয়া, যেখানেই জল ছেটাচ্ছে সেখান থেকে কালো ধোয়া বেরোচ্ছে। আর ওর দাদা তত বলছে, মানে ছটফট করছে তখন ওর দাদা, মানে ভিতরে এমন একটা জিনিস রয়েছে যেটা কিনা ওকে আটকে রাখতে চাইছে। তখন দাদার, দেখো শত হোক দাদা হয়তো দাদার মধ্যে না থাকতে পারে, দাদার যে প্রাণ সেটা তো রয়েছে, দাদার প্রাণ আর ওই যে স্পিরিট ওর ভিতরে রয়েছে, বলতে গেলে দুজনের মধ্যে তখন খণ্ডযুদ্ধ হচ্ছে। এবার কি করেছে, ওই পুতুলটাকে ওর বাবা হাতে তুলেছে। পুতুলটাকে যখন তুলে নিয়ে দেখছে, পুতুলের পিছনে নাম লেখা রয়েছে, ছেলেটার নাম। বলে ও তুই এত দূর। তখন কী করেছে, ওই সুইগুলোকে এক একটা করে খুলেছে গায়ের থেকে। হ্যাঁ, তখন দেখছে ওর ছেড়ে চেঁচাচ্ছে আ আ মাগো মাগো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে, মানে ওই যে সুইগুলো গায়ের থেকে যে খুলে ফেলছে পুতুলটার, ওর তখন একটা সেন্স হচ্ছে গায়ের মধ্যে ফোটা ফোটার মতন সেন্স। তখন বলছে ও ও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাবাকে বলো, বাবাকে। তখন ওরা বলছে তোর কিচ্ছু হবে না, তুই শান্ত হয়ে বস, তোর কিচ্ছু হবে না, আমরা আছি, তোর কোনো ক্ষতি হবে না। ছেলেটাকে যখন আস্তে আস্তে সব শান্ত হলো, দেখা যাচ্ছে ওই জায়গাগুলো পুরো পুতুল ফুতুল যা ছিল ওর মধ্যে কি, ওর এটা যে করেছে সেই ভালো ব্যাখ্যা দিতে পারবে, ওই ব্যাখ্যাটা আমি জানি না। হ্যাঁ, তখন নিহারিকা এটুকু বলল যে আমি জানতামই না যে আমার ঘরের মধ্যে এত বড় একজন মানুষ রয়েছে, মানে ওর মেশোকে কিন্তু কোনোদিনও দেখেনি এরকম, মানে খুব যদি রেয়ার কেস, রেয়ার থেকে রেয়ারেস্ট, ধরো অন্য কোনো ওঝা বা তান্ত্রিক ভালো করতে পারছে না, তখনই ওর মেশোর ডাক পড়তো। এইটা জানতো যে কাজ বাজ করে, এইসব পুজো অর্চনা করে, এসব জানতো, কিন্তু এটা জানতো না যে এত দূর সাধনা জানে। হ্যাঁ, তখন এইভাবে না একটা নাকি ওর মেশো এরকম একটা কি একটা দিয়ে ত্রিশূল, ছোট ত্রিশূল বার করে না এরকমভাবে কেটেছে, মানে হাওয়া এরকম করেছে, ওই মহিলার বলে এখান থেকে এই অবধি কেটে গেছে। আচ্ছা, কেটেছে, মানে ওটা দরকার ছিল, মানে এটাও শাস্তি। আর ওই মহিলা সমানে চাচাচ্ছে
আমার কি সর্বনাশ করে দিল, আবার কি সর্বনাশ করে দিল, আমার এত বছরের সাধনা সব সর্বনাশ করে দিল। এক একটা বোতল পেয়েছে যার মধ্যে মানুষের ছাই রয়েছে, সব ওই ঘর থেকে উদ্ধার হয়েছে। আমি বলছি দাঁড়া, তোর এখানে শেষ না, তোকে আমি পুলিশে দেবো। এবার তো পুলিশের পালা। তখন পাশে যে মহিলা রয়েছে সে বলছে না না না, পুলিশ না, পুলিশ ডাকবেন না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন ও বলছে তুই কিছু জানিস না মানে? তোরা দুটো তো একই জায়গায় রয়েছিস, তুই তো মেন, তুই এসছিস কেন, তুই এখানে কে হোস, তুই কে হোস? অ্যাকচুয়ালি এরা একটা সংগঠন, এরা মিলে এই কাজগুলো করতো। কি হয়েছে বিশ্বাস করবে না, এই যখন ব্যাপারটা হয়, ওই যে দুই মেয়ে উঠতে বললে উঠতো, মানে তো মানে পুরো কি, ওকে দেখে তুমি হয়তো সামনে থেকে দেখলে হয়তো তুমি বলবে যে তো অ্যাবনর্মাল, নর্মাল না, মানে বোকা বোকা টাইপের, মাথা নিচু করে না কীভাবে চলতো। হ্যাঁ, হঠাৎ দেখছি ওরা কথা বলছে, বলে আঙ্কেল আমার মা খারাপ, আমার মা আমার এই অবস্থা করেছে, আমার মা আমার দাদাকে বধির করে রেখে দিয়েছে। ঠিক আছে, সে মানে ওর দাদাকে এমন করেছে, মানে তুমি ও বললেও তুমি কোনো রেসপন্স পাবে না, না কানে না মুখে, কোনো দুদিক দিয়ে ওর আটকে দিয়েছে জিনিসটা। আমার দাদাকে একটু বাঁচান। মানে ওরা যেহেতু মেনে নিয়েছিল তার জন্য ওদের উপর আর এই ব্যাপারটা করেনি। ওর দাদা বলেছিল গিয়ে আমি বাইরের লোকদের বলে দেবো, ওই জন্য ওকে পুরো পুরো ওকে বসিয়েই দিয়েছিল। তারপর যখন ছেলের কাছে গেছে, নিজের ছেলেকে দেখে ওর মেশো হাউ, আমার রবির বাবা হাউ হাউ করে কান্না। একদিক দিয়ে নিজের প্রতি খুব প্রাউড, কারণ এর খোঁজ অনেক দিন ধরে করছিল। মানে তোকে আমি কোনো দিক দিয়ে কোনোভাবে ছাড়বো না, তুই আমার ছেলেকে যখন এত বড় তুই কষ্ট দিয়েছিস, সারা গায়ে মানে দেখলে পরে মানে হয়তো কেঁদেও দেবে অনেকেরা, সারা গায়ে মানে কোনো জায়গা ছাড়া নেই, সারা গায়ে শুয়ের ফোঁটা, মানে হেড টু টো। মানে হসপিটাল থেকে নিয়ে আসার পরে ওর এই তাণ্ডব আরও বেড়েছিল। এক তো খেতে পারতো না, খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছিলো, দিনের বেলা হয়তো খেত, কোনো কোনো সময় খেত না, খেতে ভয় পেত, খালি বলতো গলায় আটকে যাবে খাবার, পুরোপুরি বন্ধন করে এরকম করে। হ্যাঁ, বলে আমার খাবার আমার গলায় আটকে যাবে, খাবার খেলে আমি মরে যাব। এবং তারপরে তো যথারীতি পুলিশ, ওখানকার যে স্থানীয় পুলিশ, সেখানে খবর দেওয়া হয়, ওদেরকে ওখান থেকে করে দেওয়া হয়, ওদেরকে পুরোটাই নিয়ে যাওয়া হয় থানায়। তারপরে যা হোক কী হয়েছে সেটা ওদের ওখানে হয়েছে। কিন্তু কি মানে পুরো ঘর, মানে কি বলবো, মানে যখন বলে না নতুন রূপে ফিরে পাওয়া। মানে আগে মানুষ এই যে ভাড়ার কনসেপ্টটা রেখে দেওয়া, যেহেতু আমাদের এই এটাও পুরো আমাদের রেন্টে নিয়ে পুরো রেনোভেট করা, বাট যাই হোক আমরা তো আর এইসব করি না। না না একদম না। এই যে মানুষ, এই যে যেমনি আমাদের এই যে এই ফ্ল্যাটটার যে ওনার আছে, সেটা আমাদের উপর ভরসা করেই দিয়েছে। নিশ্চয়ই। ওকে, সে দেখেছে আমরা কি ধরনের কাজ করি, নিশ্চয়ই দেখে দিয়েছে। নিশ্চয়ই। এবার একটা আমাদের বিষয়টা আলাদা, আমাদের একটা প্রমাণ আছে, আমরা দেখিয়েছি, হিস্ট্রি আছে, লোক দেখছে, ইয়েস ইয়েস। তো একটা বিষয়, এবার ধরুন সাধারণ বাড়িতে কেউ এরকম ভাড়া নিতে গেছে, এবার যে ওনার ওই বাড়িটার, সে কি করে এতটা চেক করবে? তাই তো, তার পক্ষে তো সম্ভব নয়। এটাই মানে বড্ড অদ্ভুত। কিন্তু এখন যা দিনকাল পড়েছে, মনে হয় এই যে মানুষ যারা রেন্টে দেবে বাড়ি, তাদেরও একটু বুঝে শুনে দেখে দেওয়া উচিত। আমি মানছি এরকমভাবে বোঝা যায় না, ভেতর থেকে কে কীরকম বোঝা যায় না। আর এখন মানুষ ওর জন্য রেন্টাল এগ্রিমেন্টও করে নেয়, সেগুলো করে, বাট একটু সতর্ক থাকা উচিত যে নিচে বা ওপরতলায় যেখানেই ভাড়া দিচ্ছেন আপনি, সেখানে কি হচ্ছে। আসলে কি হয়েছে ব্যাপারটা, ওর নিহারিকের যে মা, ওনা খুব শান্ত প্রকৃতির ছিল। আসলে দেখো, যার নিজে আমি ধরো আমি কথা বলি, আমি খুব সিম্পল মেয়ে, এবার আমি অন্যজনকে কী ভাবো, হ্যাঁ ও হয়তো সেরকম তো নয়। এখানটা ওরা মেনলি ভাড়াটা দিয়েছিল যেহেতু মহিলাটি পুরোপুরি একা থাকতো অত বড় বাড়িতে। হ্যাঁ, এবার একটা সেফটির জন্য, কেন একা বাড়িতে থাকে, হুট করে মানুষের তো শরীর অসুস্থতা তো একটা ব্যাপার থাকতে, বাট তার আড়ালেই যে এরকম একটা ষড়যন্ত্র চলছে বা চলছিল ভীষণভাবে। মানে ওরাও যেখানে যেখানে গেছে এর আগে, ওরা কিন্তু এইসব কাণ্ড করেই এসছে।
মানে আরো বাড়ি ভাড়া নিয়েছে হ্যাঁ, আর ওরা কোনো একটা জায়গায় স্টে থাকতো না, মানে বিভিন্ন, এখানে কাজটা হয়ে গেলে এবার চলে গেল। হ্যাঁ ওরা অন্য জায়গায়, ওরা আদৌ এই মানে হালি শহর যে জায়গাটা ওইখান থেকে ওরা আসেও নি, ওরা এসেছিল অন্য জায়গা থেকে, বাইরের কোনো জায়গা থেকে এসেছিল। ঠিক আছে, ওরা এটাই টার্গেট করতো যে কোন বাড়ি ভাড়া আছে, ধরো বাড়ির বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, নিউক্লিয়ার ফ্যামিলি দেখে ওরা কিন্তু ঘর বাড়িগুলো নিত না, নেবে না। যেই বাড়িতে দেখেছে অনেক ভাড়া সেখানে ঢুকবে না, হ্যাঁ কোন বাড়ি ফাঁকা আছে, হ্যাঁ। কোন বাড়িতে ঢোকা গেলে কাজটা হবে, এই জিনিসগুলো করতো। তবে মানুষের সাবধান হয়েই বাড়ি ভাড়া দেওয়া উচিত। আর একদম। আপনাদের জানাই যে কেমন লাগলো ঘটনাটি আমাদের জানান, কারণ এরকম ধরনের ঘটনা একটু তো আমাদের সতর্ক করে, হ্যাঁ, স্বাভাবিক। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই জানান নিচে কমেন্টে। এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। সায়নী মিত্র আবারও আসবে, মিত্র 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 আবারও মিত্র। আসবে আমাদের পডকাস্টে আগামী দিনে। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।